আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে। এবং যারা যেখানে আছেন, আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে, সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনাটা ঘটে 1967 থেকে 70 সনের দিকে আমার দাদার সাথে। আমাদের দাদার বাড়ি ছিল পটুয়াখালী জেলায় এবং সেই জেলাকে নিয়ে পায়রা বন্দরের এক প্রান্তে আমার দাদার বাড়ি, আরেক প্রান্তে ছিল আমার দাদার শ্বশুর বাড়ি, মানে আমার দাদির বাবার বাড়ি। তো আমার দাদি তার বাবার বাড়িতে অনেক জমি পান, সেগুলো আমার দাদা নিজে এই পার থেকে কামলা নিয়ে যে নৌকায় করে যে ওই পারে যে হাল চাষ করতেন। তখন সময়টা ছিল ভাদ্র মাস। একদিন আমার দাদা নদীর ওই পারে যাবেন জমিতে ধানের বীজ রোপণ করতে, কিন্তু হঠাৎ কোনো মজুরি বা কামলা পেলেন না। তখন আমার দাদা কোনো লোক না পেয়ে আমার মেজো চাচাকে নিয়ে যাবেন ঠিক করেন। তখন আমার মেজো চাচা পড়তেন মাদ্রাসায়। একটা নৌকা ভর্তি ধানের বীজ তুললেন এবং সন্ধ্যা রাতে বললেন রাত ঠিক 2টার দিকে তারা রওনা হবেন, কারণ পায়রা নদীটা নাকি হাতের দাঁড় বেয়েই পাড়ি দিতে হবে অনেক পথ। যথাযথভাবে তারা রাত 2টার দিকে নৌকা নিয়ে রওনা দেন এবং যখন তারা ঠিক পায়রা নদীর মাঝামাঝি স্থানে গেলেন, তখন আমার দাদা লক্ষ্য করলেন যে নৌকা থেকে রাতের আধারে কারা যেন ধানের বীজ নদীতে ফেলছেন এবং এক বিকট আওয়াজ করছেন। আমার দাদা চাচা বোঝার আর বাকি থাকলো না। ঠিক তখন আমার চাচা তার পাঞ্জাবির কাপড়ের এক কোনার টুকরা হাতে নিলেন এবং কোরআনের কিছু আয়াত পরে ফু দিয়ে নৌকার সাথে গিট দিয়ে দিলেন। এর কিছুক্ষণ পর 2জন সাদা পাঞ্জাবি পরা হুজুর আসেন এবং করুণ কণ্ঠে বললেন, হুজুর, আমরা ভুল করেছি, বুঝতে পারিনি, আপনাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলাম, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার চাচা বললেন, যে অপরাধ করেছেন এর বিচার আমি বোতলে ঢুকিয়ে করব। এরপরে ওই লোক দুটা বলে, আপনারা যা বলবেন তাই করব, যেই শাস্তি দেবেন মাথা পেতে নেব, দয়া করে বোতলে ঢোকাবেন না। এমন সময় আমার দাদা বললেন, একটা সুযোগ দিতে পারি, ধানের বীজগুলো ভোর হওয়ার আগেই জমিতে রোপণ করে দাও, তাহলে তোমাদের আমরা ছেড়ে দেব, নাহলে অযথায় কোনো ধরনের তর্ক করবো না। তো ওনারা যথাযথভাবে রাজি হন এবং ওই জমির কাছে পৌঁছানোর আগেই সব জমি রোপণ হয়ে যায় বলে তারা আশ্বস্ত করেন। দাদা তখন লক্ষ্য করেন যে তাদের নৌকা থেকে এক এক করে বীজের সংখ্যা কমছে। ঠিক তাদের জমির কাছে পৌঁছানোর আগেই জমি রোপণ হয়ে গেছে। তাদের যাবার শেষ সময় তারা আমার দাদার কাছে ওই জিনগুলো একটা আবদার করেছিল যে এলাকার সব গরিবদেরকে একটা খাসি বিলিয়ে দিতে হবে। দাদা ঠিক সময় মতো তাদের কথা রাখেন। এরপর প্রায় সময় আমার দাদার সাথে দেখা করতে আসতেন। আমার দাদা 1972 সালে মারা যান। এরপর এই ঘটনাটা আমার ওই চাচার কাছ থেকেই আমরা শুনেছি। চাচা এখনো বেঁচে আছেন। এই ছিল ঘটনা। অন্ধকার করে ফেলুন চারপাশ, কারণ এখন যে ঘটনাগুলো আমরা শেয়ার করতে যাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এই অন্ধকার জগৎটাতে কিছুক্ষণের জন্য আলোর প্রবেশ করবেন না। আলোর প্রবেশ হলেই মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সুতরাং লাইনের সাথে সাথেও আমাদের 4G মনোযোগ দরকার। ঘটনায় চলে যাচ্ছি, দেরি করছে না এক মুহূর্ত। যারা শুনছেন এবং শুনবেন তারা দয়া করে শেয়ার করে ফেলুন আমাদের চ্যানেলের লিঙ্কটি। তো সেইবার যে ঘটনাটা আমি এখন শেয়ার করব, সেই বারটা ছিল অনেকটা শীতকালের মতো এবং এটা 90s-এর ঘটনা। তো সেইবার রমজান মাস চলছে এবং মসজিদের ইতেকাফে রেফায়েত ভাই ইতেকাফে থাকা অবস্থায় তিনি তেমন কথা বলেন না, অ্যাকচুয়ালি কেউই কথা বলেন না। ইবাদত সারাক্ষণ তিনি করতেন। 10 দিন, শেষের 10 দিন, নাজাতের 10 দিন তিনি প্রায় সময় মসজিদে কাটাতেন। তো বাড়ি থেকে খাবার পাঠালে সে খাবার তিনি নিয়ে রাখতেন এবং এতটুকুই। আর হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন যে এক বাসা থেকে না পুরা ইতেকাফে থাকা অবস্থায় যে কয়জন লোক ছিল প্লাস ওই মুহূর্তে মসজিদের জামাত ছিল, সবার জন্য খাবার পাঠিয়েছে। তো সবাই খেয়ে দিয়ে সেদিন ঘুমিয়ে যায়। তো পরদিন ওই যেই বাড়ি থেকে খাবার আসে সেদিন সেই লোক পরের দিন মসজিদে এসে রেফায়েত ভাইয়ের মাধ্যমের কথা জানতে পারেন। তো তাকে নক করার অনেক চেষ্টা করে, কিন্তু রমজানের শেষ 10 দিন তিনি তেমন কথাবার্তা মানুষের সাথে বলবার না করার কারণে সেই লোক রেফায়েত ভাইয়ের সাথে কথা বলতে ব্যর্থ হয়।
তো সেই রেফাত ভাই হুজুরকে জানিয়ে দেন যে উনি ঈদের পর সবার সাথে এই ব্যাপারে ওনার সাথে দেখা করবে এবং ওনার সাথে কথা বলবে। এক লোক আসে তার মেয়ের ব্যাপারে কথা বলতে। তো যেই লোকটা বলেছিলাম, যে লোকটা খাবার পাঠিয়েছে, সেই লোকটাই আসলে রেফাত ভাইয়ের সাথে দেখা করতে আসে। তো স্যার মেয়ের কথা বলে যায়, হুজুরকে বলে যায় যে আমি আমার মেয়ের ব্যাপারে হুজুরের সাথে কথা বলবো, আপনি একটু ব্যবস্থা করে দেন। তো পরে রেফাত ভাইকে হুজুরই মনে করিয়ে দেয় যে উনি তো আপনার কাছে আসছিল, আপনি কি একবার দেখা করবেন কিনা। তো রেফাত ভাই বলে যে ঠিক আছে, আমি যাবো একদিন। তো রেফাত ভাই কে নিয়ে পরের দিন সকালবেলা রেফাত ভাই বলেছেন যে আমরা জোহরের পরে রওনা দিব। ঠিক জোহরের পরে রওনা দেয়। তো ওই মেয়েদের বাড়ি হচ্ছে পুরান ঢাকায়। বাড়ির বর্ণনাটা এরকম করে দিতে হয় যে বাড়িটা 3 তলা এবং পুরাতন একটা ছাপ আছে বাড়ির ভিতরে। রেফাত ভাই দেখলেন যে পুরা বাড়িটা ছিমছাম, একটা ছমছমে মানে থমথমে একটা বাড়ি। বাড়িটা ঢুকতেই, প্রবেশ করতেই বাড়িটার ভেতরে রেফাত ভাই ঢুকেই ডান দিকে বেশ বড় সড়ো একটা দোলনা দেখতে পান এবং এই দোলনার মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে রেফাত ভাই বসে থাকতে দেখেন, খেলতে দেখেন। তো রেফাত ভাই জিজ্ঞেস করলেন এই দোলনাটা কবে থেকে এখানে। তো এই দোলনার কথা জিজ্ঞেস করার সাথে সাথেই যে লোকটা তার সাথে ছিল সেই লোকটা বলে এই দোলনার কথা কেন জিজ্ঞেস করলেন। বলে এই দোলনাতে আচ্ছা ঠিক বাদ দেন, পরে আমি আপনার সাথে এই ব্যাপারে কথা বলবো। তো দোলনাটা এখানে কতদিন যাবত। বলে দোলনাটা তো এখানে আমরা যেদিন বাসা বানিয়েছি সেদিনের মানে আমার বাসা নিয়েছি প্রায় 15 বছর ধরে এই দোলনাটা এখানে। বলে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো রেফাত ভাই দেখতে পাচ্ছিলেন সেই ছোট্ট বাচ্চাটাকে দোলনায় দুলছে, আর যিনি সাথে ছিলেন তিনি দেখতে পাচ্ছিলেন না। তার মানে আপনারা বুঝতে পারছেন যে রেফাত ভাই যে এন্ট্রিটি দেখছিলেন সেটা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। সেই সেম বাচ্চাটা সিঁড়ির কামরায় বসে আছে, পুতুল নিয়ে খেলছে। রেফাত ভাইয়ের দিকে তাকায়, ছোট্ট করে খুবই সুন্দর করে একটা মুচকি হাসি দেয়। রেফাত ভাইও মুচকি হাসি দিয়ে উপরে উঠতে থাকে। রেফাত ভাই বুঝে যাচ্ছিল যে বিপদ হতে পারে, তাই রেফাত ভাইকে ওই সময় ওই মুহূর্তে উপস্থিত ওস্তাদ সাবধান করে দেয় এবং শরীর বন্ধ করে ফেলতে বলে। রেফাত ভাই সাথে সাথে শরীর বন্ধ করে ফেলেন, ইশারার মাধ্যমে শরীর বন্ধ হয়ে যায়। রেফাত ভাই ওনাকে বললেন যে ঠিক আছে চলেন, আমি আপনাদের বাসায় যাব। তো তখন উনি বলেন নাই যে বাসার কন্ডিশনটা কি। তো তাদের বাসায় তিনি দোতলায় ওঠেন। তাদের বাসায় ঢুকতেই সোজাসুজি বিশাল বড় বাসা এবং একটা বারান্দা দিয়ে তাদের এন্ট্রি হয়। কিন্তু এত বড় লম্বা বারান্দা, রেফাত ভাই ওই বারান্দা দিয়ে ক্রস করে তাদের ড্রয়িং রুমে যেয়ে বসেন। বসতেই তিনি বলেন যে আমার ওই লোকটা বলছিলেন যে আমার আসলে স্ত্রীর অবস্থাটা খুবই খারাপ, কয়েকদিন আগে সাডেনলি স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর ডান পাশটা অবশ হয়ে যায়। আসলে চারিপাশে খুবই টেনশনের মধ্যে আছি। আমার মেয়েটার অবস্থাটা খুবই খারাপ। আমার মেয়েটা দিনের বেলা ভালো থাকে, রাতের বেলা অসুস্থ হয়ে যায়। কিভাবে আমরা ডিসক্রাইব করবো সেটা জানি না। তবে আপনি কি একবার আমাদের বাসাটা ঘুরে দেখবেন? আমরা যদি বাসার মধ্যে, উনি বলছিলেন যে আমরা যদি বাসার মধ্যে হাঁটা চলাফেরা করি, সারাক্ষণ পাখির কিচিরমিচির শব্দ শুনতে থাকি, রাতের বেলা পেঁচার শব্দ শুনতে থাকি, কিন্তু এই ধরনের কোনো পাখি বা পেঁচা এখানে থাকার প্রশ্নই আসে না। হ্যাঁ, কবুতর আমাদের বাড়ির কার্নিশে, জানালার উপরের কার্নিশে কিছু কবুতরের বাসা আছে, কিন্তু কবুতরের শব্দ তো আমরা সবাই চিনি। কিন্তু এইখানে পাখির কিচিরমিচির শব্দ, রাত 1টা 12টা 1টার দিকে আমাদের রুম থেকে কাকের শব্দ আসে, কাক ডাকার শব্দ। তো উনি রেফাত ভাই ওনার কথা তেমন গুরুত্ব দিচ্ছিলেন না। রেফাত ভাই দেখলেন যে নিচের সেই বাচ্চাটা তাদের বাথরুমের দরজার সামনে বসে আছে এবং দরজার সামনে বসে চুপ করে খেলছে। একটা বাচ্চা যার বয়স হায়েস্ট 2 বছর হবে। তো রেফাত ভাই বলেন আপনার মেয়ের রুম কোনটা? তো রেফাত ভাই ভেতরে ঢুকে মেয়েটার সাথে দেখা করে। মেয়েটাকে দেখে রেফাত ভাই সালাম দেয়। সালাম দিলে মেয়েটা রেফাত ভাইয়ের দিকে তাকায়, একটা হাসি দেয় এবং ওয়ালাইকুম আসসালাম বলে আবার মেয়েটা মাথা নিচু করে। রোদ পোহাচ্ছিল ওই মুহূর্তে, রোদ পোহাচ্ছিল, হালকা রোদ পড়ছিল সেই জায়গায়, সেটার সামনে বসেছিল। তো রেফাত ভাই সেই রুম থেকে বেরিয়ে আসে। তখন ওই লোককে জিজ্ঞেস করে ভাই এবার বলেন, ঘটনা বলেন, আমি আসলে ঘটনা শুনবো, তার পরবর্তী সময় স্টেপ নেব। তো রেফাত ভাইকে উনি বলেন যে আমার মেয়েটার বয়স তো আপনি দেখতেই পাচ্ছেন, মেয়েটার বিয়ের কথাবার্তা চলছিল, মেয়েটার পড়াশোনা করে নাই, তো আমরা চিন্তা করি মেয়েটার বিয়ে দিয়ে দিব। মেয়েটাকে কয়েকটা ছেলে দেখাচ্ছিলাম, তো এই ঘটনাটা প্রায় 1 বছর যাবত তার মেয়ের সাথে ঘটছিল। তো তিনি বলেন যে মেয়েটাকে প্রায় সময় ছেলে দেখাতাম, প্রথম না করত। তো আমরা প্রথম না করার কারণে ভাবছিলাম যে মেয়ের কি কোনো পছন্দ আছে কিনা।
কিন্তু মেয়েটা কখনো মন খুলে কিছু বলেনি যে তার পছন্দ আছে। তা আমরা দেখাচ্ছিলাম, ভাবছিলাম হয়তো পছন্দ হচ্ছে না কিছু একটা। শেষ যে ছেলেটাকে আমরা দেখালাম সেটা মনে হয় 7টা না 8 নম্বর ছেলে, মানে এর মধ্যে আগে অনেকগুলো ছেলে দেখেছে, কিন্তু মেয়েটা কিছুতেই সামনে যেয়ে নাকি বসছিল না। আর সামনে যে একজনের সামনে বসেছে ওর সামনেই বমি করে দিয়েছে, যার ফলে পরবর্তী সময় সেখানে কোনো ধরনের কথাবার্তা হয়নি। কয়েকদিন আগে, মাস 2-1 আগে, মেয়েটা যেদিন তার ওই ছেলে দেখতে আসে, লোকজন আসে তাদের বাসায়, যেদিন আসবে সেদিন দুপুরবেলা দাওয়াত ছিল। তো দুপুরবেলা আসার পর মেয়েটা যে রুমে ছিল, রুমের থেকে কয়েকজন মহিলা ছিল সেই রুমে, তাদেরকে বের করে দিয়ে সে স্যাভলনের টিউব দিয়ে তার হাত পা কেটে ফেলে। সেই হাত পা থেকে কাটা রক্তগুলো সে নিজের থেকে নিজেই চুষতে থাকে এবং ওই রক্ত বন্ধ হচ্ছিল না। সে তখনকার স্যাভলনের টিউবগুলো ছিল স্টিলের, মানে মেটালের তৈরি। তো সেটা কাটার পরে ধারালো জিনিস ছিল, সে তার গলার মধ্যে পোঁচ দিলে সেই মুহূর্তে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হয়। সেদিন ছেলেদের ফ্যামিলির লোকজন খুব ভয় পেয়ে যায়, কারণ মেয়েটা ওই মুহূর্তের আচরণ খুব খারাপ অবস্থার দিকে চলে যায়। হাসপাতালে নেওয়ার পর সকালবেলা মেয়েটা ঠিক হয়। মেয়েটা ঠিক হওয়ার পর মেয়েটাকে জিজ্ঞেস করা হয় যে বাবা তুমি কি হয়েছে, এরকম সমস্যা কেন? তো তখন মেয়েটা বলে যে আমি বহুদিন যাবত অনেক স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখার সময় আমার কাছে কে জানি ফিস ফিস করে অনেক কথা বলতো। তো বুঝাই যাচ্ছে যে এটা একটা সিজোফ্রেনিয়ার কেস, কিন্তু মেয়েটা স্বপ্নে যা দেখতো তা অকল্পনীয়। মেয়েটা প্রায় সময় স্বপ্নে দেখতো যে প্রথম দিন তিনি যখন প্রথম স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখার দিন রাতের বেলা যখন তার ঘুম ভাঙে, তিনি উপলব্ধি করতে পারছিলেন নাকি তার রুমের মধ্যে একজন দাঁড়িয়ে আছে এবং তার সাথে একটা বাচ্চা কোলে। এটা তিনি ওই দিন থেকে দেখা শুরু করেন। 1 বছরের মধ্যে একদম শুরুর দিকে যখন প্রথম তিনি অসুস্থ বোধ করতেন নিজের সাথে নিজেই। তো সেই মহিলার, এই আপুটার নাম হচ্ছে মার্জিয়া। তো সেই আপুটার যখন বিয়ের কথাবার্তা চলছিল, তো তখন এরকম অবস্থা ছিল যে তিনি স্বপ্নে যেদিন দেখেন, প্রথম দিন স্বপ্নে দেখেন যে তিনি বারান্দায় বসে আছেন। বারান্দায় মাটিতে বসে হাঁটু উঁচু করে তিনি প্লেটের মধ্যে থেকে কিছু একটা জিনিস খাচ্ছেন। তো সেটা ভাত ছিল না, সেটা ছিল ম্যাগট। ম্যাগট বলতে লাশ পচে গেলে যে পোকাটা উঠে, সেটা সেনা তিনি প্লেটের মধ্যে খাচ্ছিল। আর সেটা খাওয়ার কারণে তার মুখ থেকে অনেক রক্ত পড়ছিল এবং এই রক্তটা তার সারা শরীর বেয়ে পড়ছে। এটা তার প্রথম দিনের স্বপ্ন ছিল। পরের দিন যখন তার মাকে তিনি বিষয়টা জানান যে আমি পোকা খেতে দেখেছি, তার মা তেমন একটা গুরুত্ব দেয়নি। এর পরবর্তী সময় সে প্রায় সময় এরকম বাসার মধ্যে কাউকে না কাউকে ফিল করত, আর জানালার মধ্যে তার সাথে একটা ছোট বাচ্চা দেখা করতে আসতো। সে প্রায় সময় বলতো যে গতকালকে রাত্রে বাচ্চাটা আসছিল, ওর সাথে আমি অনেকক্ষণ খেলেছি। একদিন তার বাবা এই জিনিসটা বিশ্বাস করতে না পেরে রুমের মধ্যে রাত্রে 2টার দিকে যায় যে তার মেয়ে কি করছে দেখার জন্য। তো রুমের দরজা বাইরে থেকে লক থাকবার কারণে তাদের এই বারান্দা থেকে পাশের বারান্দাটা ইজিলি দেখা যাচ্ছিল। তো তিনি বারান্দা থেকে বারান্দা দিয়ে দেখেন তার মেয়ে আসলেই বারান্দার মধ্যে কার সাথে যিনি হাততালি দিয়ে খেলছে, কিন্তু সাথে কেউ ছিল না। ওই মুহূর্তে পুরো বারান্দা খালি ছিল। তো এর পর দিন থেকেই প্রায় সময় মেয়েটা বলতো, তার মেয়ে বলতো যে আমি রাত্রেবেলা আমার একসাথে একটা বাচ্চা এসে খেলে, আমি প্রতিদিন রাত্রেবেলা বাচ্চাটাকে দেখি, আমি জানি না এটা কার বাচ্চা, কিভাবে আসছে সেই বাচ্চা, এই বাচ্চাটা এসে খেলে এবং আমাকে স্বপ্নে প্রায় সময় বাচ্চাটা আদর করে, বাচ্চাটা আমার সাথে ঘুমায়। সকালবেলা উঠলে আমি আর বাচ্চাটাকে দেখি না। তো এটা তার বাবা মাকে প্রথম বলে, সে তেমন একটা তারা গুরুত্ব দেয় না। এই বিয়ের কথাবার্তা চলার 5-6 মাস আগের থেকে তিনি একটা জিনিস শুরু করেন। এটা হচ্ছে সন্ধ্যার পর থেকেই তার অবস্থা খারাপ হতে থাকে। আগে যা একটু হচ্ছিল, পরবর্তী সময় আস্তে আস্তে সেটা আরো ঘনীভূত হয়, আরো গাঢ় হয়ে যায়। সেই আপুটা করতে হচ্ছে লিপস্টিক পুরা দেয়ালের মধ্যে একটা ছবি আঁকতো, অবয়বের ছবি আঁকতো, দেয়ালের মধ্যে একটা ছোট বাচ্চার ছবি আঁকতো, একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আছে সেটার ছবি আঁকতো, আয়নার মধ্যে তাকিয়ে একা একা হাসতো, আয়নার মধ্যে লিপস্টিক দিয়ে আয়নায় ছবি আঁকতো, দেয়ালের মধ্যে আঁকতো, আর সকালবেলা বসে বসে কাঁদতো এবং তার মাকে বলতো সবাইকে যে কি কি দেখেছেন জানাতো। সে জানাতো, কিন্তু সবাই প্রথম বিশ্বাস করে নেই এবং
সেটা তারা মনে করেছে নাটক করতেছে, মনে হয় যে বিয়ে দেওয়ার কথাবার্তা বলতেছে, এই জন্য আমাদেরকে ভয় দেখাচ্ছে বা সামথিং। যখন সে আস্তে আস্তে নিজের ক্ষতি নিজেই করা শুরু করলো, তখনই সবার মাথায় টনক নড়ে। এই বিয়েটার আগেই যখন আরো একটা পাত্র দেখাচ্ছিল, তার আগের দিন রাতের বেলা তিনি ওড়না পেঁচিয়ে দেয় বাসার সিলিং এ ফ্যানের সাথে। সেই সিলিং ফ্যান নিয়ে তিনি পড়ে যান এবং ঘাড়ে বেশ আঘাত পান, এবং বেশ আঘাত পাওয়ার পর প্রায় 1 মাসের মতো হাসপাতালে বাংলা ভাষায় রেস্ট নিয়েছিলেন তিনি। এবং এই মেয়েটা প্রায় সময়, এই মার্জিয়া আপু প্রায় সময় স্বপ্নের মধ্যে এই জিনিসগুলো দেখতেন, এবং যেটার কারণে পরবর্তী দিনগুলোতে তার ডিপ্রেশনে ম্যাক্সিমাম টাইমে ভুগতেন এবং বলতেন যে আমার কানের মধ্যে জানি কে জানি কথা বলছে, আমি এটা করব না। এবং নিজে যে জিনিসটা বলতেন সেই জিনিসটা করার লাগতো তার। সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তার বাবা রাতের বেলা ঘুম ভাঙে বৃষ্টির শব্দে। ঘুম ভাঙার পর বাথরুম থেকে ব্যাক করার পরে তার বাবা দেখলো যে তার মেয়ের দরজাটা খোলা। তো ড্রয়িং রুম পেরিয়ে সেই মেয়ের দরজাটাকে তিনি পেয়ে যান। তো দরজার সামনে আসতেই দেখেন যে তার মেয়ে তার রুমের মধ্যে নাই। বারান্দার মধ্যে মেয়েটা একটা দা দিয়ে মাটির উপরে কোপাচ্ছে, জোরে জোরে মাটির উপরে কোপাচ্ছে। এটা দেখার পর সে জোরে চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পর তার মেয়ের দিকে তাকায়। তিনি দেখেন তার মেয়েটা মুখের মধ্যে কোনো ধরনের চোখ, নাক, কান কিছুই নাই, সিম্পল একটা মুখ। তিনি এটা দেখার পর সাথে সাথে সেখানে পড়ে যান। পরদিন সবাই তাকে উদ্ধার করে এবং তাকে বলতে থাকে যে ঘটনাটা কি। তখন বলে যে আমার মেয়ের মধ্যে আমি এই জিনিসগুলো দেখছি, এটার কি ঘটনা আমি জানি না। তো পরবর্তী সময় তিনি এই জিনিসটা তার একজন হুজুরকে যে জানায়, তাদের এলাকার একজন হুজুরকে জানান। সেই হুজুর তাকে বলেন যে আপনার যে কন্ডিশন, আপনার মেয়ের যে কন্ডিশন, তাতে আপনাদের বাসায় আমলের খুব অভাব। আপনারা বাসার সবাই নামাজ কালাম পড়েন। এই পানিটা দিচ্ছি, বাড়িটা সন্ধ্যার সময় মাগরিবের আজান দেওয়ার পরপরই এই পানিটা ছিটাবেন এবং সাথে সাথে হাততালি দিবেন 3টা বাড়ির চার কোনায় যে। তুমি যে এগুলো সেগুলো রেগুলারলি করছিলেন, প্রতিদিন করছিলেন, কিন্তু 2-3 দিন পরপরই দেখা যেত তার মেয়ে এরকম করে রাতের বেলা জোরে জোরে চিৎকার দিয়ে উঠতো। তারা রুমে যেত, দেখতো যে তার হাত কেটে ফেলেছে, নইলে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। পরের দিন সকালবেলা জানা যেত যে তিনি রাতের বেলা কি দেখেছেন, এবং প্রায় সময় তিনি এই কথাগুলোই বলছিলেন যে রাতের বেলা তিনি এসব দেখতেন। তো রেফাত ভাই বলেন যে ঠিক আছে, যেহেতু সে নিজের কথা নিজেই, সে নিজের ক্ষতি নিজে করছিল, তো উনি বলছিলেন যে দেখেন শুধুমাত্র ক্ষতি না, উনি এই পর্যন্ত যে কয়টা ছেলে ছিল, লাস্ট ছেলেটা পরে আর বিয়ের কথাবার্তায় নক করে নাই। তারা খুব বেশ ভয় পেয়ে যায়। তাদের আবার লঞ্চের ব্যবসা, সেটার অবস্থা খুব খারাপ, এবং এই মেয়েটার জন্য আস্তে আস্তে তার খরচ বেড়ে যায়। এই কয়েক মাসের ভিতরে তিনি ভারতে যে ডাক্তার দেখিয়ে আনলেও আশানুরূপ কোনো সফলতা আসছিল না। তবে মেয়ে রাত হলেই হাসতো। প্রায় সময় তারা দেখতেন যে কার দিকে যেন আঙ্গুল দিয়ে ইশারা করতো, হাসতো, ইশারা করে চলে যেতে বলতো। যদি জিজ্ঞেস করা হতো তুই কার দিকে তাকিয়ে আছিস, তখন সে চারিদিকে ইশারা করতো ছোট বাচ্চাদের মতো। কয়েকবার কোলে তিনি এরকম দেখেছেন যে কাকে জানি কোলে নিচ্ছেন, কিন্তু কেউ উঠছে না, কেউ ওই জায়গায় কোনো কিছুই নাই। আর তাদের বাড়িতে লাস্ট কয়েকদিন যাবত এরকম যে সারা রাত তারা সবাই সজাগ থাকতেন এবং দেখতেন যে ওই মেয়েটা কি করে। প্রায় সময় তার মা তার সাথে ঘুমাতেন এবং তার মা নাকি কয়েকবার উঠে দেখেছেন যে তিনি বাসার জানালা অপেক্ষা করছিলেন, এবং অপেক্ষা করছিলেন কার দিকে জানি। জানালার ভিতর থেকে গ্রিলের মাঝখান দিয়ে হাত ঢুকে এরকম আঙ্গুল দিয়ে ডাকতেন, ইশারা করে আসো 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 আসো। এই টেনশনে তার স্ত্রী স্ট্রোক করে, এবং এরকম কন্ডিশন তাদেরকে আসলে অনেক পোহাচ্ছিল। 2-3 বার তিনি হাতের রক কেটেছে, কয়েকবার ফাঁসি দেওয়ার চেষ্টা করেছে। তো ঘটনাটা কি সেটা জানা দরকার। সেটা জানবার জন্য মেয়েটাকে সরাসরি রেফাত ভাই ডাকে, যে এখন যেহেতু অবস্থা খারাপ আর আজব আজব স্বপ্ন দেখছে, প্লাস এই মেয়েটার বাবার ব্যবসায় চরম ক্ষতি, তো ওনাদের আবার ডক ইয়ার্ডের ব্যবসাও ছিল, সেটার অবস্থা গুরুতর। তো এই রেফাত ভাইয়ের আগে কয়েকজন কবিরাজকে দেখানো হয়েছিল, এবং এই কবিরাজগুলো কয়েকবার কিছু পানি পড়া দিয়েছিল এবং বলেছিল ধারালো জিনিসপত্র যেন বাসায় না রাখে এবং সেটা যেন সরিয়ে ফেলে, পারলে তাকে মেয়েটাকে একটা ঘরে বন্দি করা যায় কিনা, একটা ঘরের মধ্যে রাখা যায় কিনা। তো যাই হোক, রেফাত ভাই ঘটনা শুনে বলে এবং বলে যে ঠিক আছে, আমি কাল আসবো, কাল এসে আমি আপনার মেয়ের সাথে কথা বলবো। আমি আপনার মেয়ের সাথে কথা বলা অবস্থায় বুঝার চেষ্টা করবো যে ঘটনাটা কি, পরে আমি ওস্তাদের বিষয়টা জানাবো। তো তিনি পরের দিন ওস্তাদেরকে রাতের বেলা স্মরণ করেন এবং তার কাছে 4 জন ওস্তাদ আসে এবং বলেন যে
ঘটনাটা আসলে কিভাবে ডিসক্রাইব করবো জানি না, তবে এই ঘটনাটা নিলে তোমার সাকসেস রেট আসলে কমে যাবে। এই ঘটনাতে সম্পূর্ণ ওই মেয়েটা কেন্দ্রিক। দেখো ওই মেয়েটার সাথে কথা বলতে পারো কিনা এবং ওই মেয়েটার কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারো কিনা, কিভাবে সেভ করা যায়। তবে যেটা মনে হচ্ছে যে এই মেয়েটার সাথে যদি তুমি পরবর্তী কোনো ধরনের ডিলিংসে যাও, আমার কাছে মানে ওস্তাদরা বলছে যে তুমি এটা হয়তো মেনটেন করতে পারবে না, কারণ এই মেয়েটার কেসটা কিন্তু নর্মাল কেস না। ওই বাড়িতে অনেকগুলো জিনের আস্তানা আছে এবং বেশ কয়েকটা জিনের মুভমেন্ট তুমি অলরেডি দেখেছো। তো অলরেডি তোমাকে ভয় দেখিয়ে ফেলেছে কয়েকটা দিন সেখানে উপস্থিত। তো রেফাত ভাই বলে, হ্যাঁ আমি যখন ওই বাড়িতে ঢুকি আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল এবং বাড়ির নিচে দোলনার মধ্যে একটা বাচ্চাকে দেখি। আমি ওঠার পরে বারান্দার মধ্যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করছিল, ছোট একটা 2 বছরের বাচ্চা এবং 2 বছরের বেশি হবে না। বাথরুমের সামনে বাচ্চাটা বসা ছিল এবং সারাক্ষণই দেখা গেছে বাচ্চাটা পুতুল নিয়ে খেলছে, হামাগুড়ি দিচ্ছে, বাড়ির মধ্যে হাঁটছে, আস্তে আস্তে দেয়াল ধরে ধরে হাঁটছে। আমি এই বাচ্চাটাকে কয়েকবার দেখেছি, শুধু বাচ্চাটাকে দেখেছি, আমি আর কাউকে কিছু দেখি নাই। তখন ওস্তাদরা বলে যে ঠিক আছে, যেহেতু দেখেছো তুমি ওই বাড়িতে যাওয়ার আগে শরীরটা বন্ধ করে যাও, আর এই পানিটা নাও, এই পানিটার মধ্যে কিছু জাফরান মিশিয়ে নাও, প্লাস আর এখানে 7 পুকুরের জল আছে সেটাও নিয়ে যাও, দেখো কোনো কাজ করতে পারো কিনা। তবে এইখানে বিষয়টা কিন্তু খুব জটিল, বের করার চেষ্টা করো। তো রেফাতে পরের দিন সে বাড়িতে যায়। সে বাড়িতে যাওয়ার পরে ওই মার্জিয়ার বাবাকে বলে যে আমি মার্জিয়ার সাথে দেখা করবো, আপনারা কেউ ওই সময় ওই জায়গায় উপস্থিত থাকবেন না। তবে মার্জিয়ার বাবা খেলেও সমস্যা নাই। ওই বাড়িতে আরো আত্মীয় স্বজন ছিল, তাদের বাড়িটা 51 পরিবার, তাদের আরো নিচতলায় আরো অন্য মানুষজন ছিল। তো যাই হোক, অনেকেই সেই সময় রেফাত ভাই যাওয়ার পর উপস্থিত ছিল। কিন্তু রেফাত ভাই সেই ঘরে ঢোকেন যে ঘরে মেয়েটা আছে। রেফাত ভাই ভেতরে ঢুকে দেখেন যে পুরা দেয়ালের মধ্যে লিপস্টিক দিয়ে একটা অবয়ব আঁকা, চারিপাশে এমন সব ভাষা লেখা যেটা রেফাত ভাই পড়তে পারছিলেন না। আরবিতে কিছু জিনিস লেখা এবং একটা সাইনের মতো কিছু একটা আছে। পুরা খাটের চারিপাশে সে লিপস্টিক দিয়ে রাউন্ড আকারের দাগ কেটেছে এবং কেন কেটেছে এটা বলা মুশকিল, মানে বলা যাচ্ছিল না। এবং রেফাত ভাই এই সব জিনিসগুলা দেখে এবং একদম 4 কোণায়, ওই রুমটার 4 কোণায় 4টা বাটি রাখা, সেই পুরা বাটির মধ্যে আরাবিক ওয়ার্ডস পুরা বাটিটার মধ্যে, এবং এই বাটির মধ্যে পানি রাখা। পানির মধ্যে ছোট্ট একটা মানে রক্ত জমাট বাঁধা, 4 কোণায় 4টা জিনিস, লাল টাইপের রক্ত জমাট বেঁধে আছে, এরকম কিছু একটা। তো রেফাত ভাই ওনাকে বলেন যে এখন তো দিনের বেলা, আপনার কাছ থেকে আমি কিছু ঘটনা জানতে চাই। আপনি এই গত 1 বছর ধরে এতগুলো সাফার যে করেছেন, এতবার হাত কেটেছেন, এই যে হাতের মধ্যে ব্যান্ডেজ করা, এখন পর্যন্ত আপনি মানে আপনার বাবার মতে আপনি অনেক কিছু বলেছেন, আমাকে বলেন তো কি হয়েছে, কাহিনীটা কি? তো এই মেয়েটা তখন বলে যে আসলে আমি জানি না, এই আমার ইউনিভার্সিটি শেষ হওয়ার পর থেকে রেফাত ভাই বলে যে আসলে আপনার ইউনিভার্সিটি শেষ হওয়ার পর থেকে হিসাব না, আপনি আমাকে ইউনিভার্সিটি চলাকালীন অবস্থা থেকে ঘটনা বলেন, আপনার ঘটনা এই কয়েকদিনের ঘটনা না। তখন এই মেয়েটা বলে যে আসলে কি বলবো আমি জানি না, তবে আমার ইউনিভার্সিটির কাজ শেষ করার পর থেকে এই ঘটনা শুরু। এবং ঘটনা বলতে বলতে তিনি কান্না করে দেন এবং বলেন যে প্রতিদিন রাতের বেলা আমার কাছে একজন মহিলা আসে, একটা বাচ্চা নিয়ে আসে এবং সেই বাচ্চাটা আমার কোলে দিয়ে মহিলাটা চলে যায় এবং বলে যে আমি আমার কাজ শেষ করে এসে আমার বাচ্চাকে নিয়ে যাব। তো উনি প্রতিদিন এটা নাকি রুমের মধ্যে দেখতে পাচ্ছিলেন এবং স্বপ্নে দেখতেন তিনি প্রতিদিন রাতের বেলা তার বাবা নাকি তার লাশের উপরে দা দিয়ে কোপাচ্ছে ইচ্ছা মতো, তার অনেকগুলা টুকরা করছে এবং সেই টুকরাগুলা নাকি ভাগ করছে বারান্দার মধ্যে। তো তিনি প্রতিদিন রাতের বেলা এই স্বপ্নগুলা দেখতেন এবং বারান্দার মধ্যে নাকি প্রায় সময় সেই বাচ্চাটার সাথে তিনি খেলতেন এবং তিনি বাচ্চাটাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। যতবারই নাকি তিনি তার মাকে বলেছেন যে এই যে বাচ্চাটা আমার সামনে খেলাধুলা করছে, এই বাচ্চাটাকে আমি অনেক মিস করি, এই বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি, ততই নাকি তার বাবা মা তা সেটার থেকে ফেরত যাচ্ছে, তার বাবা মা কোনো ধরনের সাপোর্ট করছিল না। আসলে কিছু কিছু ঘটনা অনেক সময় অনেকটা ক্লিয়ার করে দেয় যে আসলে আপনি ঘটনাতে কি বুঝতে যাচ্ছেন বা কিছু একটা। মেয়েটা প্রতিদিনই চেষ্টা করত নিজেকে নর্মাল রাখার, কিন্তু তিনি নর্মাল রাখতে পারতেন না এবং তার নাকি সন্ধ্যার পর থেকে মনেও থাকতো না তিনি আসলে আদৌ কি করছিলেন সারা রাত। পরের দিন সকালবেলা তার কাছে মনে হচ্ছে যে তার হুঁশ আসছে। এটা তিনি বলেন যে আসলে আমি জানি না আমি কি করেছি, আমার বাবা মা ভালো বলতে পারে, তবে আমি দেখি যে বারান্দার মধ্যে একটা বাচ্চা আমার সাথে দেখা করতে আসে এবং এই বাচ্চাটার সাথে আমি প্রায় সময় খেলাধুলা করি, বাচ্চাটা আমার খাটে শোয়, বাচ্চাটা আমার সাথে ঘুমায় এবং এই বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি।
তখন রেফাত ভাই বলেন যে আমি আপনার কথার মধ্যে আরো কিছু গ্যাপ দেখতে পাচ্ছি, এখন কি সেই গ্যাপটা কি আপনি আমাকে বলবেন, তাহলে আমি জিনিসটা আমার কাজ করতে আরো সুবিধা হয়। তখন মেয়েটা বলে আপনি একটু আয়নার দিকে তাকান। তো রেফাত ভাই সাথে সাথে তার রুমের সেই আলমিরাতে থাকে অ্যাটাচড আয়নার দিকে তাকায়। আয়নাতে তাকালে রেফাত ভাই দেখেন কয়েকজন মানুষ, একটা মহিলা, একটা বাচ্চা কোলে, সবাই আয়নার মধ্যে হাসছে। রুমের মধ্যে কিন্তু রেফাত ভাই আর সেই মহিলাটাই মার্জিয়ায় ছিল। এবং ঘটনার প্রেক্ষিতে একজন পুরুষ মানুষকে রেফাত ভাই পরিষ্কার দেখতে পাচ্ছিলেন এবং ওই পুরুষ মানুষটা অস্বাভাবিকভাবে জিভ বের করেছিল। তো মেয়েটা বলে আপনি কি দেখতে পাচ্ছেন কাউকে? আমি আয়নাতে গেলে অনেক কিছু দেখতে পাই। রেফাত ভাই বললেন যে 1 মিনিট, এবং তিনি আয়নার মধ্যে একটা সূরা পড়ে ফু দেন এবং সাথে সাথে সব ভ্যানিশ হয়ে যায়। তখন রেফাত ভাই বলে আপনি আসেন তো, দেখেন তো আয়নায় কিছু দেখতে পাচ্ছেন কিনা। বলে না, আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তবে এই আয়না তো আমাকে সারাক্ষণ দেখায়, আমি আয়নার মধ্যে সারাক্ষণ মানুষ দেখি। আমাকে এই দেখেন, আয়নার মধ্যে আপনি একজন লোক দেখেছিলেন না, জিভ বের করে রেখেছে, সে প্রতিদিন আমার বারান্দায় আসে আমার সাথে দেখা করতে। তাহলে আপনি আমাকে বলেন যে এটার সলিউশন কি? আমি বাঁচতে চাই, আমি মরে যেতে চাই না, আমি অনেকবার সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছি। এই সুইসাইড অ্যাটেম্প্টটা আমি রাতের বেলা নেই, যখন রাতের বেলা আমি নিজেও জানি না আমি কি করছি। রেফাত ভাই মেয়েটার মাথায় হাত রাখে। মাথায় হাত রাখতেই দেখা যায় মাথার মাঝখানে অল্প একটু ফাঁকা। কেউ একজন হয়তো মেয়েটার মাথা থেকে চুল নিয়ে গেছে। পরবর্তী সময় মেয়েটা আমাকে বলে, মেয়েটা রেফাত ভাইকে বলে যে দেখেন, আমি আপনাকে একটা সত্য বলতে যাচ্ছি, আমি জানি না আপনি কিভাবে নেবেন। ইউনিভার্সিটি লাইফের কথা যেহেতু আপনি বলেছেন যে আমার লাইফে এই জিনিসটা আরো আগের থেকে, হ্যাঁ আমি ফেস করছি, অনেক আগে ফেস করছি, গত 1 বছর যাবত জিনিসটা আমার মাথার মধ্যে ছিল। আমি জানি না আপনি কিভাবে নেবেন, হতে পারে সেটা আমার একটা ভুল ধারণা, তবে আমি একটা মহাপাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত হয়তো আমাকে এখন করতে হচ্ছে। রেফাত ভাই বলেন কিসের পাপের প্রায়শ্চিত্ত? ওই মুহূর্তে এটা শুনতে শুনতেই রেফাত ভাই দেখেন দরজার ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চা আসে, ভেদ করে আসে। সেই ছোট্ট বাচ্চাটা মেয়েটার সালোয়ার কামিজ ধরে টানছিল। রেফাত ভাই খুব অবাক হয়ে যায় যে এই মেয়েটার সালোয়ার কামিজ ধরে টানছে এবং মেয়েটা বাচ্চাটাকে দেখতে পাচ্ছে এবং মেয়েটা বাচ্চাটাকে কোলে পর্যন্ত নিল। অথচ এটা আমি আপনি সাধারণ মানুষ দেখবেন যে মেয়েটা পাগলামি করছে, আমি আপনি হেসেই দিব হয়তোবা, কিন্তু যে আমি বলি যে জাহিদ ভাই, রেফাত ভাই, এরা কিন্তু সামনাসামনি এরকম ভাবে ঘটনা দেখেন না, এরা কিন্তু সম্পূর্ণ অন্য রকম ভাবে ঘটনা দেখেন। তো রেফাত ভাইকে বলেন যে আমি একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল, এই ছেলের সাথে সম্পর্ক থাকা অবস্থায় আমি বেশ ঘনিষ্ঠ হয়ে যাই ছেলেটার সাথে, এবং আমার গর্ভে একটা সন্তান আসে এবং প্রচন্ড চাপের কারণে আমি এই সন্তানটা ফেলে দিতে হয় আমার, এবং এই সন্তানটা ফেলে দেওয়ার জন্য আমার মা বাবা অনেক প্রেশার ক্রিয়েট করে, এবং আমি যে ছেলেটাকে পছন্দ করতাম সেই ছেলেটাও, তো আমি সেই ছেলেটাকে অনেকবার বলেছি বিয়ে করার জন্য, সেই ছেলেটা আমাকে কোনো বিয়েতে রাজি হচ্ছিল না, বিয়ে করতে চাচ্ছিল না, এবং আমাকে আমার সব ধরনের চিঠির উত্তর তিনি দিত না। আমি যদি চিঠি পাঠাতাম, মেয়েটা বলছে যে আমি চিঠি পাঠাতাম কোনো উত্তর পেতাম না, এবং যে চিঠি যার কাছে যেভাবে পাঠাতাম সেটাই আমার ডেটার বক্সে চলে আসতো। ছেলেটার কাছে কোনো চিঠি পৌঁছাতো না এবং ছেলেটা তাকে ইগনোর করা শুরু করলো। আস্তে আস্তে একটা পর্যায়ে ছেলেটার সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওই মুহূর্তে এই কথা শোনার পর রেফাত ভাই বলেন যে ঠিক আছে, এই জিনিসটা আমি মাথায় রাখলাম, তবে আপনার কাছে আপনি যে গুনাহ করেছেন সেটার জন্য আপনাকে হয়তো এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে, এবং এই জিনিসটার কারণে হয়তোবা আপনি এই বাচ্চাটাকে সাথে সারাক্ষণ দেখছেন, তবে আমি দেখব এখানে কি হয়েছে। আমার কাছে রেফাত ভাই আমার কাছে ঘটনাটা অন্যরকম লাগছে, তারপর আমি ওস্তাদদের জানাবো। তিনি ওই মহিলা বলেন যে আপনি জানবেন কিনা জানি না, আমি প্রতিদিন রাতে স্বপ্নে দেখি আমার বাবা আমার লাশের উপর কোপাচ্ছে, আমার লাশ টুকরা টুকরা করে ফেলছে। আমি এইসব জিনিস থেকে বাঁচতে চাই, আমি মুক্তি চাই। রেফাত ভাই ওদিন রাতের বেলা সবাই ওস্তাদেরকে বিষয়টা জানান এবং বলেন যে এই মেয়েটার ঘটনাটা এরকম, এখন আপনারা কি করবেন, আপনারা ভালো বোঝেন, আপনারা ভালো জানেন। তো রেফাত ভাইয়ের ওস্তাদরা বলেন যে ঠিক আছে, আমি জিনিসটা জেনে জানাবো। রেফাত ভাই চলে যান সেই বাড়িতে, এবং সেই বাড়িতে যাওয়ার পর রেফাত ভাই সেখানে পাঠানো একজন জিনের সাথে কথাবার্তা, রেফাত ভাইয়ের জিনরা কথাবার্তা বলেন। পরের দিন সকালবেলা রেফাত ভাইয়ের কাছে ওস্তাদরা এসে বলেন যে এইটা সেই জিন, যেই জিন
রেফাত ভাই ওই মেয়েটার মার্জিয়ার যে পুরাতন প্রেমিক নতুন বিয়ে হওয়ার কারণে, এই পুরাতন প্রেমিক বিয়ের দেখার কারণে পুরাতন প্রেমিক চেয়েছে যে আমি যেহেতু ওকে বিয়ে করতে পারি না, কাউকে বিয়ে করতে দিব না, এরকম কিছু একটা কারণে সে একটা জায়গায় একটা তান্ত্রিকের মাধ্যমে একটা জিন পাঠায়, যে জিন প্রতিনিয়ত তাকে সেই ছোট বাচ্চা দিয়ে ভয় দেখাচ্ছিল। এবং এই ছেলেটা বারবার বলছিল যে ওদের যে এই ঝামেলার কথা ওর বাবাকে বলে দিবে, সবাইকে বলে দিবে, মানুষজনকে বলে দিবে। এই জিনিসগুলোর কারণে মেয়েটা একটা পর্যায়ে খুব মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যায়, এবং এই ডিপ্রেশনের একমাত্র কারণ ছিল স্বপ্নে এইসব জিনিসগুলো দেখানো, এবং এইসব জিনিসগুলো সেই শয়তানটাই দেখাচ্ছিল, শয়তান জিনটাই দেখাচ্ছিল। পরবর্তী সময়ে সেই শয়তান জিনের সাথে রেফাত ভাইয়ের ওস্তাদরা কথা বলেন, এবং কথা বলার পরে সেই শয়তান জিনের সাথে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তাদেরকে দূরে সরায় ফেলা হয়। তো যেহেতু মাঝখানে অনেক জিনিস আছে যেগুলি আমি অনেক সময় অনেক কারণে বলতে পারি না, তবে এখন ছোট করে কিছু কথা বলবো। যখন রেফাত ভাই ওই জিনিসগুলো সরানোর পর্যায়ে পরের দিন সেই বাড়িতে যায়, তো সেই বাড়িতে যাওয়ার পর আসলে কমিউনিকেশন তত ভালো ছিল না যে মোবাইল ফোনে ফোন দিলাম আসছি। তো রেফাত ভাই চিন্তা করে যে যেহেতু ওরা কাজ করেছে, যেহেতু ওস্তাদেরা কাজ করেছে, তবে ওস্তাদেরা একটা জিনিস বলেছিল যে আমরা ওকে ধরার আগে তুমি ওদের সাথে দেখা করো, ওদের বাসায় থাকার চেষ্টা করো। তো রেফাত ভাইয়ের বাসার লোক অসুস্থ, মানে তার স্ত্রী অসুস্থ থাকার কারণে রেফাত ভাই বাড়িতে ছিল, চিন্তা করেছিল কয়দিন সকালে যাবে। তো ওস্তাদরা সেদিন রাতের বেলা যেহেতু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করেছে, এবং এক ওস্তাদ বলেছে যে হ্যাঁ ওরা গেছে ওর সাথে কথা বলতে, হয়তো সে আর আসবে না। সেই ওস্তাদ আর জানতো না, সেই ওস্তাদ বলে তুমি কালকে ওদের বাসায় যাও, যে ইনফরমেশন দিয়েছিল যে হ্যাঁ ওইটা সর্ট আউট হয়ে গেছে, ওখান থেকে চলে যাবে, ওকে আর কোনো ধরনের ডিস্টার্ব করবে না মেয়েটাকে। তো রেফাত ভাই পরের দিন সেই বাসায় যায়। বাসায় যাওয়ার পর বাসায় ঢোকার সময় দেখে যে বাড়ির সামনে একটা লাশের খাটিয়া, অনেক মানুষজন পুরা বাড়িতে জমায়েত হয়ে আছে। রেফাত ভাই ঢুকে বলেন যে কি অবস্থা, কি হয়েছে। মার্জিয়ার বাবা তখন বাইরের চেয়ার নিয়ে চুপচাপ বসে আছে। মার্জিয়ার বাবাকে জিজ্ঞেস করতে চায় কি হয়েছে। মার্জিয়া বলে যে গত রাতে মার্জিয়া ছাদের থেকে পড়ে গেছে, পরে সুইসাইড করেছে, এবং মার্জিয়া আর নাই দুনিয়াতে। তো রেফাত ভাই চাইলেও পারতো গতকালকে তাদের বাড়িতে থাকতে, কিন্তু এরকম করে যে এই নিউজটা পেতে হবে, রেফাত ভাই আসলে সেদিনের জন্য মানে খুবই দুঃখিত যে যদি রেফাত ভাই ওইটা কাজটা করার অবস্থায় ওস্তাদেরা যদি তার সাথে মিউচুয়াল করার আগেই যদি রেফাত ভাই এই মেয়েটার বাসায় থাকতো, হয়তোবা এই ঝামেলাটা নাও হতে পারতো, অথবা এই জিনিসটা কন্ট্রোল করা যেত। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। কি নাম আপনার? হাই, আমি সুমাইয়া। আমি ইংলিশে অনার্স করছি সেন্ট্রাল ওমেন্স থেকে। তো আমার যে আপনি এখানে ঘটনাটা, কিভাবে আসলেন এটাকে সবাইকে বলেন, যে মানে কিভাবে আসলেন, কিভাবে আজকে এখানে? আমি একটা মেইল করেছিলাম, ওখান থেকে রাসেল ভাই আমাকে পরে ফোন দিয়ে বললো যে আপনার ঘটনাটা আমরা দেখলাম, সো আপনি কি আসতে ইন্টারেস্টেড কিনা। রাইট। তো তখন আমি ছিলাম ইন্টারেস্টেড, সো আমি বললাম যে ওকে। বাসায় সবাইকে বলার পর বললো যে ওকে, তো এই তো আসা হলো। আচ্ছা, এবার আমরা ঘটনায় চলে যাই, সরাসরি ঘটনাটায় চলে যাই যে কি ঘটনা। আচ্ছা, ঘটনাটা হলো তখন আমি ক্লাস 9-এ পড়তাম চিটং এর একটা হোস্টেলে। হোস্টেলটার নাম আমি বলতে যাচ্ছি না, একদম বলতে হবে না। হ্যাঁ, তো ওখানে অ্যাডমিশন নেওয়ার পর থেকেই যারা আমার ক্লাসমেট ছিল, আর যারা হোস্টেলের যে মেয়েরা ছিল, মাসিরা ছিল, যারা ওইখানে আয়া ছিল, কাজ করতো, তো তারা অলওয়েজ বলতো যে কেয়ারফুল থাকবা, একা কখনো রাতে বের হবা না। আমাদের রাতে মাঠে নামা মানে নিষেধ ছিল। আচ্ছা। যে মানে বলতো যে যাবা না, অ্যাটলিস্ট একা কখনো যাবা না, ফ্রেন্ড কাউকে না কাউকে নিয়ে যাবা। আর আমাদের রুমগুলো আলাদা ছিল আর বাথরুমগুলো আলাদা ছিল, সো বলতো যে কখনোই একা যাবা না, কাউকে না কাউকে অবশ্যই নিয়ে যাবা। তো আমাদের হোস্টেলটার একটু ডেসক্রিপশন আমি দেই। সেটা হলো কি 5 তলা ছিল, 1 তলা থেকে 3 তলা পর্যন্ত যে স্কুল ছিল, স্কুলের মেয়েরা থাকতো। 4 তলায় ছিল শুধু কলেজের মেয়েরা। 5 তলাটা একদমই বন্ধ ছিল, 5 তলাটাতে কেউই থাকতো না, ইভেন কেউ মানে ওখানে যাওয়া হতো না, যাওয়া নিষেধ ছিল। তো
নিষেধ থাকার কারণ হলো কি, ওখানে একটা ঘটনা ছিল। আগে নর্মালি 5 তলা পর্যন্ত মেয়েরা ছিল, তো 5 তলার শেষে একটা রুম ছিল, ওই রুমে নাকি 4টা মেয়ে থাকতো। তো 4টা মেয়ে থাকার পরে কিন্তু আমাদের হোস্টেলে একটা রুলস ছিল যে 11টার মধ্যে লাইট অফ হয়ে যাবে। আচ্ছা, তো লাইট অফ হয়ে যাওয়ার পরে নর্মালি শুধু করিডোরের লাইট গুলা থাকতো আর বাথরুমের লাইট গুলা থাকতো, আর সব লাইট বন্ধ হয়ে যেত। তো এরকম লাইট অফ হয়ে যাওয়ার পরে ওই 4টা মেয়ের মধ্যে একটা মেয়ে একদিন রাতে মোম জ্বালায় ও পড়তেছিল। তো পড়তে পড়তে এক সময় সে ঘুমায় যায়। ও ঘুমায় যাওয়ার পরে মানে মোমটা আর অফ করে নাই, সো মোমটা আস্তে আস্তে গলতে গলতে মশারিতে নাকি আগুন লেগে যায়। And আগুন আস্তে আস্তে ছড়ায় পড়ে, বাট ও তো বুঝে না। তো বাকি 3টা মেয়ে হুলস্থুল করে বের হলো, ওই মেয়েটা নাকি বের হতে পারে নাই, আচ্ছা, সে ওখানেই মারা যায়। আচ্ছা, তো এটা নিয়ে অনেক কিছু হয়েছে ফার্স্টে। তারপরে কিছুদিন বন্ধ ছিল রুমটা, তারপরে ক্লিন আপ করে আবার থাকা শুরু করে কিছু মেয়ে, বাট কেউই নাকি থাকতে পারতো না। সবাই কয়দিন পর পর মানে ব্লক টিচারের কাছে গিয়ে বলতো যে থাকবো না। তো কেন? যে ভয় লাগে, রাতে ম্যাম আমরা দেখি যে কেউ হাঁটতেছে, কেউ বসে আছে, থাকবো না। তো কয়দিন এটা অনেকেই দেখেছে তার মানে। হ্যাঁ, অনেকেই। রাইট। কেউই থাকতে চাইতো না রুমটাতে। তো টিচাররা একসময় ডিসিশন নিয়ে একদম পুরাই 5 তলা বন্ধ করে দেয়, যে 5 তলায় কেউ যাবে না। তো ওরকমই আমরা শুনি মাসিদের কাছ থেকে, যারা অনেক দিন ধরে কাজ করে ওখানে। তো ওরাও বলতো যে কখনো যাবা না। আর আমাদের যাওয়াটাও নিষেধ ছিল, এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে গেলে পারমিশন নিয়ে যেতে হতো, বাট যদি মানে পারমিশন ছাড়া কেউ যেত তো ওইটাতে আবার মানে টিচাররা দেখলে অনেক পানিশ করতো আর কি। তো যে আমরা 4টা ফ্রেন্ড অনেক ক্লোজ ছিলাম, 2জন দোতলায় আর আমি আর একটা ফ্রেন্ড 3 তলায় থাকতাম। তো অ্যানুয়াল এক্সাম শেষ, তো আমরা চিন্তা করলাম যে এখনো বাসা থেকে নিতে আসে নাই, সো কি করা যায়, সব মেয়েরা চলে যাচ্ছে, হোস্টেল প্রায় ফাঁকা। তো তখন চিন্তা করলাম যে একটু অ্যাডভেঞ্চার করি, 5 তলা ঘুরে দেখে আসি, যেহেতু যাইনি কখনো। তো গেলাম, না প্ল্যান করলাম যে যাব 11টার দিকে, যেহেতু লাইট অফ হয়ে যায় 12টার দিকে যাব না, 1টার দিকে ওরা দোতলা থেকে 3 তলা আমাদের রুমে আসবে, এন্ড দেন তারপরে কিছুক্ষণ গল্প টল্প করার পরে আমরা তারপরে যাব। আচ্ছা, তো 1টার ঘন্টা দিল, তারপরে ওরা আসলো, রুম নক করলো, আমরা খুললাম, তারপর কিছুক্ষণ গল্প করার পর বের হলাম যে যাব। তো আমাদের হোস্টেলটা ছিল স্কয়ার শেপের, 4 তলা পর্যন্ত পুরাটাই স্কয়ার ছিল, বাট 5 তলাটা হাফ ছিল, মানে পুরাটা ছিল না। 5 তলায় যাওয়ার একটাই সিঁড়ি। তো আমরা গেলাম, 4 তলা ক্রস করলাম। 4 তলায় তখন কলেজের মেয়েদের ছুটি ছিল, সো 4 তলা একদমই বন্ধ ছিল। 1টা কি 2টা করিডোরে লাইট জ্বলতেছিল, আর কেউই ছিল না, কিছুই ছিল না। তো তারপর 5 তলায় গেলাম। 5 তলা একদম পুরাই অন্ধকার, মানে কিছুই, কোনো লাইটই নাই। ইভেন আমরা ব্লকের লাইট জ্বালায় দেখার চেষ্টা করলাম যে লাইট কি জ্বলে কিনা, কিন্তু মানে কোনো লাইটই নাই, কিছুই নাই। তো আমরা 4জন হাত জড়াজড়ি করে ধরে গেলাম, পুরা 5 তলা ঘুরলাম, দেন ওই রুমটার পাশে আসলাম, লাস্টের যে রুমটা যেটা নিয়ে এত স্টোরি। তো গেলাম, তো আমার 4জন ফ্রেন্ডের মধ্যে একজন বলল যে এইটাই সেই রুম যেটা নিয়ে এত কথা বলে। তো আমরা বলতেছিলাম কি যাবি, মানে আমরা খুব মজার মুডে ছিলাম। তো ফ্রেন্ড বললো যে চল গিয়ে দেখি। খুব সারপ্রাইজিংলি দেখলাম যে রুমটা যে শিকল দিয়ে আটকানো, কোনো লক টক কিছুই করা না, কোনো তালা লাগানো না, যে শিকল লাগানো। তো ওই ফ্রেন্ডটা খুললো, খোলার পরে গেলাম, একজন একজন করে ঢুকলাম। কেমন বাজে একটা গন্ধ ছিল, এটা আমি বলে বুঝাতে পারবো না। প্রচন্ড ঠান্ডা রুমটা, হ্যাঁ অনেক বেশি ঠান্ডা, যদিও অক্টোবরে ঠান্ডা থাকে, বাট এত ঠান্ডা থাকার কথা না। আচ্ছা, তো গেলাম, দেখলাম যে 4টা বেড, 4টা ডেস্ক ঠিক মতোই আছে। তো যাওয়ার পর আমরা দুষ্টামি করতেছিলাম, কেউ কি আছো
দেখা দাও। তো একজন বললো যে প্ল্যান চেট করবা, এত কিছু করার দরকার নাই। তো এমনিতেই বলতেছিলাম কেউ থাকলে আসো, তুমি না সবার সামনে আসো আসো, এরকম বলতেছিলাম। তো আমরা 5 কি 7 মিনিট ছিলাম। তারপরে মানে ওইটা বলার পরে আমরা নিজেরা নিজেদের মতো কথা বলতেছি যে এখানে ও এটা দেখছে, ওই মাসি এটা বলছে, এখানে নাকি এরকম হয়েছে। হঠাৎ যে একটা জানলা ছিল বাইরের দিকে, যেটা মানে একদমই বাইরের দিকে, ওইটা ভিতরের দিকে না, চারকোনা শেপের ছিল, বাইরের দিকে ছিল জানলাটা। জানলায় জাস্ট মানে মনে হলো কেউ জাস্ট একটা ধাপ করে একটা আওয়াজ হয়েছে, আর কিছুই না। And ওই আওয়াজটা শোনার সাথে সাথে আমরা 4 জন পুরা সাইলেন্ট। মানে হঠাৎ করে ভয়টা চলে আসছে যে এরকম কি। তো এমনিতেই ভালো লাগতেছিল না। পরে মানে ওইটা শোনার পর আরো বলতেছিলাম যে ওকে চলো চল যাই, অনেক হয়েছে, এরকম বলার পরে তখন আর থাকতে ইচ্ছা করছিল না বা ওই জায়গাটা একদমই ভালো থাকতে লাগছিল ইচ্ছা না? করতেছিল না, বিকজ মনে হচ্ছিল যে কিছু একটা দেখতেছে, মানে কেমন জানি লাগতেছিল। ওই আওয়াজটা হওয়ার কথা না, বিকজ এবং আপনি আমাকে ফোনে বলছিলেন যেভাবে যে মনে হচ্ছিল যে কেউ আপনাদেরকে লক্ষ্য করছে বা এরকম। ওইটা ওই যে করিডোর, তারপর তাড়াতাড়ি বের হয়ে গেলাম। করিডোর দিয়ে যখন আসতেছিলাম, করিডোর গুলো অনেক লম্বা লম্বা, করিডোর দিয়ে যখন আসতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা এত তাড়াতাড়ি বের হয়েছি যে আমরা দরজাটাও লক করি নাই, আর ওই সিকলটা দিয়েও আর লক করি নাই। তো মানে এত তাড়াতাড়ি বের হয়ে আসতেছিলাম যে মনে হচ্ছিল যে 5 তলা থেকে কখন নামবো। আচ্ছা, আর তখনই মনে হচ্ছিল যে মেবি কিছু একটা আসতেছে, কিছু একটা দেখতেছে, নর্মালি ভয় পেলে যেটা হয়। তারপরে কোন রকমে নামলাম। 4 জন আমরা এত বেশি ভয় পেয়েছিলাম যে ওই দিন আর কেউ কোনো কথা বলি নাই কারোর সাথে। Just ওরা 2 জন দোতলায় নেমে গেল, আমরা 2 জন আমাদের রুমে চলে গেলাম। রাইট। পরের দিন সকালে জাস্ট কথা হইতেছিল যে কি হলো, এটা মেবি যাওয়া উচিত হয় নাই, বেশি ফাজলামি হয়ে গেছে। তো ওই দিনের পরের দিন, ওই দিন রাত 12টা থেকে আমার বার্থডে ছিল। তো আমার ফ্রেন্ডরা এমনিতেই বলতেছিল যে পারমিশন ছাড়া কালকে যাওয়া হয়েছে, তো আজকে আর আমরা আসবো না। 12টায় যখন ঘন্টা দিবে, আমাদের আবার ঘন্টা দিত ভিতর বাড়ি থেকে, যখন ঘন্টা দিবে তো তোমরা বের হও, তোমরা 2 জন। ওকে। তো 12টা বাজলো, আমার ফ্রেন্ড যেটা আমার সাথে ছিল আমাকে উইশ করলো, তারপরে বের হলাম। বের হয়ে কিছুক্ষণ ব্লকে দাঁড়াইছিলাম, গল্প করতেছিলাম। তো ওরা আসলো, ওরা ওদের রুমের দরজা খুলে আসেনি, মানে চারকোনা শেপের যেহেতু ছিল, আমরা এই সাইডে ছিলাম, ওরা ওই সাইডে ছিল, সো দেখা যাক। তো ওরা বের হলো, বের হওয়ার পর ইশারায় উইশ টিশ করলো, ওকে। তারপরে আমরা বাথরুমে গেলাম, ব্রাশ টাশ করলাম, দাঁত, যে এখন ঘুমাবো। তো বাথরুম থেকে যখন আসলাম, তো আসার পরে ব্লকে একটু দাঁড়াইছি যে দেখি তো ওরা ঢুকে গেছে নাকি রুমের মধ্যে, না ওরা আছে। তো ওদের দেখতে 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 হঠাৎ 4 তলায় ওঠার যে বরাবর সিঁড়িটা, ওইটার দিকে চোখ পড়লো। আচ্ছা। ওইটা মানে আমি যেটা দেখছি, আমার এখনো ভাবলে মানে এত বেশি ভয় লাগে যে আমি দিন ওটা কি দেখছি। আচ্ছা। আমি মানে তাকায় আছি আর দেখতেছি যে একটু অন্ধকার অন্ধকার তো ছিল, এত বেশি অন্ধকারও ছিল না যে কিছুই দেখা যাবে না, এত বেশি লাইটও ছিল না যে সবই দেখা যাবে। হ্যাঁ, আমি দেখতেছিলাম যে কিছু একটা একদম উপরের স্টেপে বসে আছে সিঁড়িতে। আমি আমার 1 বছরের ওই হোস্টেল লাইফে কখনো কাউকে একা বের হতে দেখি নাই। আচ্ছা। সেখানে ওইখানে আমি যাকে দেখছি সে জাস্ট একা, এন্ড জাস্ট মানে বসাটা এত অ্যাবনর্মালি ছিল যে জাস্ট সে চুপচাপ বসেছিল 2 হাঁটুর উপর, মানে এরকম করে জাস্ট চুপ করে বসেছিল। আর আমি এটা দেখতেছিলাম যে অন্ধকারে কিছু একটা বসে আছে, জাস্ট বসেই আছে। আমি এত ভয় পাইছি যে আমি আমার পাশের ফ্রেন্ডটাকেও কিছু বলতে পারতেছিলাম না, যে আমি জাস্ট শকড হয়ে গেছি। তো আমি যখন খেয়াল করলাম ওর দিকে, মানে দেখলাম যে ও ঠিক সেম দিকে তাকায় আছে, বাট
দ্য থিং ইজ কেউ কাউকে কিছু বলতেছি না। ও জাস্ট আমার মানে গায়ে হাত দিল এন্ড বলল যে সুমাইয়া আমি মানে যেটা আপনার সঙ্গে যে দেখতেছি, ফ্রেন্ডটা ছিল সেই হ্যাঁ ফ্রেন্ডটা। ও আমাকে জাস্ট গায়ে হাত দিল and বলল সুমাইয়া আমি যেটা দেখতেছি তুইও কি সেটাই দেখতেছিস? আমি ওদিকেই তাকাইছি, আমিও বলতেছি যে হ্যাঁ আমি ওইটাই দেখতেছি, তুইও কি দেখতেছিস? বলে যে হ্যাঁ। আচ্ছা, And দেখার পর just মানে এত মানে ভয় আপনারা লাগছে। দুইজনই দুই ফ্রেন্ডই একসঙ্গে একই জিনিস একই দেখলেন? সাথে, হ্যাঁ। আচ্ছা, দেখার পরে ও জাস্ট আমি জাস্ট বললাম যে এটা কে? ও বললো যে জানি না। ও মানে এত বেশি কনফিউজ হয়ে গেছি, দুইজনের এত বেশি ভয় পেয়ে গেছি যে নড়তেও পারতেছিলাম না। আচ্ছা, তো আমার ফ্রেন্ডটা জাস্ট শুধু আমার একটা হাত ধরলো আর টেনে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দিয়েছে। দরজা আটকে দিয়ে ও এমন ভাবে কাঁপতেছিল, মানে আমিও কাঁপতেছিলাম। আমার জাস্ট একটা জিনিস মনে হইতেছিল যে না আমি জানি না আমার কেন এটা মনে হয়েছে, আমি জাস্ট জোরে বলতেছিলাম যে চল অ্যাটলিস্ট একবার গিয়ে দেখে আসি। But ও আমাকে ছাড়তেছিল না। ও বলতেছে যে না তুই এই রুম থেকে বের হবি না, তুই এই রুম থেকে বের হবি না। And ও আমাকে শেষ পর্যন্ত বের হইতে দেয় নাই। সারা রাত আমি সূরা পড়ছি, আমার ফ্রেন্ড হিন্দু ছিল, ও ওটা করছে। And সারা রাত ওই দিন যে কিভাবে সারা রাত পার হয়েছে বলতে পারবো না। And তারপরে সকাল হওয়ার পরে ফ্রেন্ড যে দোতলায় যে দুইটা ছিল ওদের বললাম যে এরকম এরকম। ওরা ফার্স্টে বিশ্বাস করে নাই। আচ্ছা। ওরা বলতেছিল যে ধ্যাৎ, ফাজলামি করতেছিস, ওই দিন আমরা করছি এখন তোরা দুইজন আমার সাথে করতেছিস। তো আমরা বললাম যে না সিরিয়াসলি আমি যেটা দেখছি। and ও বললো যে হ্যাঁ তোরা ছিলি না তো, তোরা ভয় দেখাস নাই তো। তো ওরা বলতেছে যে না আমরা ছিলাম না and আমরা তোদের ছাড়া কখনো যাব না, আর একা তো অবভিয়াসলি না। রাইট। তো আমি আপনাকে দেখে এখন বুঝতে পারছি যে আপনি বেশ ভয় পাচ্ছেন, এবং ফোনেও যখন বলছিলেন হ্যাঁ, তখন আমার বলছিলেন ওই সিনটা আমি আমার লাইফে কখনো ভুলবো না, মানে আমি এত ভয় পাইছিলাম। রাইট। তারপরে এরকম হওয়ার পর আমার যে ফ্রেন্ডটা যে আমার সাথে যে ছিল ওর তো অনেক ভয় পাইছিল। ওর খুব জ্বর চলে আসে। আচ্ছা, ওর খুব জ্বর চলে আসে। তো মানে শেষ পর্যন্ত এমন হয় যে 3 দিন পর ওর প্যারেন্টস কে কল দেওয়া হয় যে আপনারা ওকে এসে নিয়ে যান, ওর খুব জ্বর and ও কিছু একটাতে মানে খুব ডিস্টার্ব। বাট আমরা তো আর হোস্টেলের টিচারদের ওটা বলতে পারতেছিলাম না যে আমরা ওখানে আসলে গেছি। সো তারপরে ওকে নিয়ে যায়। তারপরে আমরাও আমাদের প্যারেন্টস কে ফোন দিই যে এমনিতেই তো ভ্যাকেশন চলে আসছে, তো আমরা কিছুদিন আগেই চলে যাই ছুটি টুটি নিয়ে। তারপরে বাসায় এসে যখন ফোন দিই ওই ফ্রেন্ডটাকে, তো আন্টি বলে যে ওর কি হয়েছে, ও এত ভয় কেন পাইছে, কি হয়েছে। তখন আপনারা এটা বললেন। তখন আমরা বলি রাইট। আন্টি আমার যেটা মনে হয় যে ওই মানে ঘটনাটা খুবই মানে অদ্ভুত টাইপের ছিল, এবং আপনি যেটা দেখছেন সেটা আপনি নিজেও বলতে পারছেন না আসলে, কিন্তু হ্যাঁ, but দেখে আমি আপনার কথা কাউকে শুনে বোঝা দেখছি যাচ্ছে। যে কেউ ওখানে বসে আছে। কিন্তু এইটাই এই মানে যে সমস্ত ঘটনা শুনেছিলেন বা পরে যখন বন্ধু বান্ধবদের সাথে এইগুলো শেয়ার করলেন, তখন তারাও কি এরকম কোনোদিন কখনো কিছু দেখেছে? হ্যাঁ, এরকম অনেকবার হয়েছে। ওই জায়গাটায়? আমাদের হোস্টেলটা মেইনলি ছিল শ্মশানের উপরে। এইটাই আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আপনাদের হোস্টেলে যখন হয়েছিল তখন শ্মশানের উপরে সেটা তৈরি করা হয়েছিল। অনেক পুরানো একটা হিন্দু ফ্যামিলি, স্টিল তারা ওখানে আছে and ওই হোস্টেলটাও আছে। ওই নতুন বিল্ডিংটা যখন করে তো সেটা একটা শ্মশান ছিল, সেটার উপরে করে। রাইট। অনেক মানে কি বলবো যে আমি যখন শুনেছিলাম তখনই আমি অনেক ইন্টারেস্টেড ছিলাম। তো আপনি কষ্ট করে স্টুডিওতে এসেছেন এবং উইথ আপনার সাথে আপনার মা আছেন, যে এত আপনার মা রাতে আছেন, কষ্ট এবং আমি করে একটু তার সাথে একটু হ্যালো করতে চাই। সেটা হচ্ছে যে আন্টিকে যখন এই ঘটনাটা ও এসে জানালো যে এরকম এরকম একটা ঘটনা ঘটেছে আর কি, তখন আপনি কি বলেছিলেন? না আমি আর কি বলবো, বললাম যে ওর বাবা বললো যে তুমি একা একা কখনো বের হবে না, আর প্রশ্ন ওঠে না, এত দেখার কোনো আগ্রহ আর তুমি করবা না, কোনো কিছু জানারও না, জাস্ট
পড়াশোনা করতে গেছো, পড়াশোনাটাই করো, বেশি দেখে টেকে আবার ভয়টাই পাইবে, অন্য কিছু হয়ে যাবে, এই জন্য আর তুমি আর বের হবে না। ওকে, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য স্টুডিওতে। এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। সুস্থ আছেন প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের জন্য 3টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই 3টি ঘটনার মধ্যে একটি ঘটনা মৌলিক আর অন্য 2টি ঘটনা লোককাহিনী নির্ভর বা লেজেন্ড ধর্মী ঘটনা। লেজেন্ড ধর্মী ঘটনাগুলো আমরা সাধারণত কম প্রচার করে থাকি, কেননা এই লেজেন্ড ধর্মী ঘটনাগুলো নিয়ে অনেকেই ভিন্ন ভিন্ন ভাবে কন্টেন্ট তৈরি করেছেন। কেউ মুভি তৈরি করেছেন, কেউ উপন্যাস লিখেছেন, কেউ নাটক তৈরি করেছেন, কেউ কার্টুন তৈরি করেছেন। এভাবে বিভিন্ন ভাবেই মানুষের সামনে সেগুলো উপস্থাপিত হয়েছে। লেজেন্ড ধর্মী ঘটনা প্রচারের ক্ষেত্রে আমরা সাধারণত জোর দেই এই ঘটনার উৎপত্তি স্থল কোথায় আর সেখানকার মানুষ এটা নিয়ে কি বিশ্বাস করেন, কারণ এক একটা জায়গায় এক এক ধরনের বিশ্বাস প্রচলিত রয়েছে। যেমনটা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলগুলোতে কিছু কিছু ভৌতিক ঘটনা নিয়ে মানুষের মধ্যে ভিন্ন ভিন্ন বিশ্বাস প্রচলিত রয়েছে, ঠিক তেমনি সারা পৃথিবীতে অনেক ভৌতিক ঘটনাই বিভিন্ন জায়গায় ঘটে চলেছে। কিছু আছে হাজার হাজার বছর ধরে একই রকম ভাবে ঘটে চলছে, সেটা নিয়েই সাধারণত লেজেন্ড তৈরি হয়। কখনো কখনো শত বছরের পুরনো ঘটনা নিয়েও লেজেন্ড তৈরি হতে পারে, কখনো কখনো অল্প কিছু বছরের ভেতরেই কোনো একটা লেজেন্ড তৈরি হয়ে যেতে পারে। এরকমই 2টি লেজেন্ড ধর্মী ঘটনা আজকের এপিসোডে আমরা রেখেছি, আর মৌলিক ঘটনা তো রয়েছেই। আর এই 3টি ঘটনাই আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হৃদয়। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, বর্তমানে কাতারে রয়েছেন। ওনার বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে। ওনার পাঠানো ঘটনা এর আগেও আমরা প্রচার করেছি। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডের ঘটনার গভীরে চলে যাব, তবে যাবার আগে কয়েকটি কথা যেগুলো সবসময় বলি। এই ভিডিও লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওর লিঙ্কটা বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি, যাতে অনেকেই আমাদের আজকের এই এপিসোডের ঘটনাগুলো শুনে ভৌতিক আনন্দ পেতে পারেন। ঘটনা কেমন লাগছে তা জানিয়ে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ আর গ্রুপ তো রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনারাও ঘটনা পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে। ঘটনা পাঠাতে হবে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে, আর আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD, afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন দিয়ে রেখেছি। চলুন ঘটনায় চলে যাই। কাতারে হৃদয় ভাই তো অবস্থান করছেন, আর কাতারে কিন্তু শুধু কাতার না, মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশগুলোতেই অনেক দেশের লোকদেরই সমাগম হয়ে থাকে। আর সমাগম যখন হয় তখন একে অন্যের সাথে নিজেদের মতামত শেয়ার করেন, নিজেদের সংস্কৃতি নিয়েও কথা বলেন। তবে সবাই যে বলেন বিষয়টা এরকম না, আন্তরিকতা থাকলে বলেন। আর একটা বিষয় কিন্তু বলে রাখা ভালো, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশগুলোতে, সৌদি আরব বলি, কাতার বলি, কুয়েত বলি বা আরো যে দেশগুলো রয়েছে, এই দেশগুলোতে কিন্তু কালো জাদু নিষিদ্ধ। তাই কালো জাদু নিয়ে কেউ যদি কোনো কথাবার্তা বলে, এটা যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ শুনে থাকে, তাহলে কিন্তু তারা গ্রেফতার করে নিয়ে যেতে পারে। ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়, যদি সন্দেহ হয় তাহলে তো বিপদ। আর যদি মনে হয় যে না, তারা এমনি আলোচনা করছিল, তাহলে কিন্তু ছেড়ে দেয়। এই জন্য হুট করে এই বিষয় নিয়ে যেখানে সেখানে কেউ আলোচনা করতে চায় না, যারা এই বিষয়টা জানে। এমনটাই হৃদয় ভাই আমাদেরকে জানিয়েছেন। তো ওনাকে একজন ব্যক্তি যার বাড়ি নাইজেরিয়াতে, তিনি ঘটনা শেয়ার করেছিলেন। উনি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী, ওনার নাম হচ্ছে ভিক্টর। তো এই ভিক্টরের কাছ থেকে শোনা ঘটনাটি একটি মৌলিক ঘটনা, এটি এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এটা এই ভিক্টরের যেই এলাকা সেখানেই ঘটেছিল। এটা নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে, আর জায়গাটার নাম হচ্ছে ওডুগ বলু।
ওডুক বলু। তো ছিমছাম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সুন্দর একটি জায়গা, কৃষিকাজ আর ছোটখাটো ব্যবসায়ের সাথেই যুক্ত রয়েছে সেখানকার ম্যাক্সিমাম লোক। আর ওখানকার লোকজন ম্যাক্সিমামই সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী হলেও তারা কালো জাদুর বিভিন্ন বিষয়গুলো বিশ্বাস করে। সেখানে অনেক ধরনের কুসংস্কারও প্রচলিত আছে। গ্রামের বাজার ছিল তাদের কেনাকাটা ব্যবসা বাণিজ্যের প্রধান কেন্দ্রবিন্দু। সবাই সপ্তাহ জুড়ে অপেক্ষা করত শনিবার সন্ধ্যার জন্য। শনিবার সন্ধ্যা নাকি ওই এলাকায় বেচা কেনার জন্য সেরা সময়। রবিবার কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র দিন। এই যে ভিক্টর, তার বন্ধুর নাম হচ্ছে নাওমি। সে ওই বাজারেই অর্থাৎ ওই ওডুকবলু বাজারেই একটি মুদির দোকান চালাতো। আর ঘটনাটি এই নাওমির সাথেই ঘটেছিল। ঘটনাটি যখন ঘটেছিল তখন সময়কাল এখন থেকে 7-8 বছর আগে, অর্থাৎ 2017-18 সাল এরকম আর কি, এরকম কাছাকাছি সময়। নির্দিষ্ট করে সালটা বলতে পারিনি, তবে এরকম সময় হবে আর কি। তো এই যে নাওমি, এই নাওমির দোকানটি মোটামুটি তার বাড়ি থেকে দূরেই ছিল, অর্থাৎ বাজার থেকে তার বাড়িটা বেশ দূরে। মোটর সাইকেলে করে দোকানে আসা যাওয়া করত। নাইজেরিয়াতে রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে, তাই শনিবার রাত্রে বেশি বিক্রি হয়। আর রবিবার তো ওখানকার যারা রয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের জন্য পবিত্র দিন। শুধু তাই না, রবিবার তো ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ছুটির দিন থাকে। অর্থাৎ যেখানে খ্রিস্ট ধর্মের লোকজন বেশি সেখানে কিন্তু রবিবার সাপ্তাহিক ছুটি। ওই ওডুকবলু এলাকার লোকজন বিশ্বাস করে যে রবিবার দিন নাকি পবিত্র আত্মা ফেরত আসে আর তাদের আশীর্বাদ করে। রবিবার সকালে তারা চার্চ অর্থাৎ গির্জায় যায়। তারা তাদের ধর্মীয় যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সেগুলো তারা করে। শনিবার রাত্রে বেশি বিক্রি হয় যাতে রবিবারে সবাই ভালো ভালো খেতে পারে। ঘটনার দিন তো শনিবার, নাওমির দোকানে বেশ ভিড়ই ছিল। তো ভিক্টর বলে যে ওর দোকানে ওই সময় এত মানুষ এসেছিল কেনাকাটা করার জন্য, একজনের অর্ডার দিতে দিতে আরেকজন এসে চাচ্ছিল। দম ফেলারই আসলে ফুসরত পাচ্ছিল না। সবাই যে যার মতো পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে যাচ্ছিল। ঘন্টাখানেক এরকম চলে। অনেক সময় দেখা যাচ্ছে যে ঈদের আগে মুদিখানার দোকান বা ঠিক রোজার একদিন আগে মুদিখানার দোকানগুলোতে আমরা বাংলাদেশে এরকম ভিড় দেখতে পাই। এমনি সময় কম ভিড় থাকে, কিন্তু নির্দিষ্ট সময়গুলোতে বেশি ভিড় থাকে। ওরকমই অবস্থা তারও হয়েছিল। আর প্রতি শনিবার সন্ধ্যায় ঘন্টাখানেক এরকম অবস্থা থাকেই। এটা তো তাদের জন্য নতুন কিছু না। বাজারের কাজকর্ম শেষ করে মানুষজন যখন কমে গেল আর যখন কাস্টমার ছিল না, তখন এই নাওমি সে চিন্তা করলো তার বাড়ির জন্য তো বাজারঘাট করার দরকার। দোকানের মালপত্র বিক্রি করতে করতে তো বেশ দেরি হয়ে গেল। দোকানদাররা এখন বাজার করবে কখন? তাদেরও তো বাজারঘাট করতে হবে, তাদেরও তো পরিবার আছে। ম্যাক্সিমাম লোকজন তো বাজারঘাট করে বাড়িতে চলে গেছে। বাজারঘাটে তো এখন তেমন কিছু পাওয়াও যাবে না। কি আর করা, দোকান বন্ধ করে সে এখন বাড়ির জন্য বাজারঘাট করা শুরু করলো। পরের দিন মাংস খাওয়ার ইচ্ছা করলো। সে চিন্তা করলো 2টো কালো মুরগি কিনে নিয়ে যাই। এখানে বলে রাখা ভালো যে আফ্রিকাতে বা ভারতেও কিন্তু এই কালো মুরগি রয়েছে। বাংলাদেশেও কিন্তু এটা কেউ কেউ খামার দিয়েছেন, বেশ দামি। এই মুরগিগুলোকে আমরা কাদাকনাথ মুরগি বলি। এর ডিমটাও আসলে কালো হয়, মনে হয় কালো, আসলে কালো না, পুরোপুরি কালো না। কিন্তু এই মুরগির মাথার ঝুঁটি, পায়ের রং, এমনকি চোখের মণিও পর্যন্ত কালো। এই ধরনের মুরগিগুলো সাধারণত ব্ল্যাক ম্যাজিকের উপাদান হিসাবে ব্যবহৃত হয়। এই মুরগিগুলো নাকি খেতে খুবই সুস্বাদু। এর মাংসগুলো কিছুটা কালো। অনেকে বিশ্বাস করে এই মুরগিগুলোর মধ্যে কোনো একটা অলৌকিক ব্যাপার স্যাপার রয়েছে। এগুলো মানুষের বিশ্বাস আর কি। তো যাই হোক, অনেকে কিন্তু এই মুরগিগুলো বেশি দাম দিয়ে কেনে খাবার জন্য, কেউ কেউ আবার কালো জাদু করার জন্যও কেনে। তো নাওমি কিনেছিল খাবার জন্য। আরো কিছু বাজারঘাট করে সে তখন
বাজারের যেই ব্যাগ আর এই মুরগি তার মোটরসাইকেলের পেছনে যে ক্যারিয়ারটা রয়েছে এখানে বেঁধে দিল। এরপর সে মোটরসাইকেল স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিল। রাত তখন আনুমানিক 11টা, 11:30 মতো বাজে। তো 11টা, 11:30 আহামরি ওই রকম রাত না সেখানেও, কারণ সময়টা তো এখন থেকে বহু আগের ঘটনা না, সেখানেও যথেষ্ট চারদিকে আলোক উজ্জ্বল ছিল। কিন্তু ওই দিন একটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে যে সন্ধ্যার পর থেকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়েছিল। আর বৃষ্টি হলে পথঘাটে বিভিন্ন জায়গাতে কাদা জমে যায়, পানি জমে যায়। আর ওই এলাকার বেশ কিছু রাস্তাঘাট, অনেক সময় দেখা যাচ্ছে বাংলাদেশে এরকম কিছু রাস্তাঘাট থাকে না, জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, বৃষ্টি হলেই চলাচল অযোগ্য হয়ে যায়। তো ওই এলাকার কিছু রাস্তাঘাটও এরকম ছিল। আর নাওমির বাড়িতে যাবার যে রাস্তাটা, সেই রাস্তাটা ছিল এইরকম। তো নাওমি চিন্তা করলো যে এই রাস্তা দিয়ে যাব, যেতে তো খুবই অসুবিধা হবে, উঁচু নিচু জায়গা, বিশেষ করে খানাখন্দকে ভরা। মাঝখানে যদি এই ঝাঁকিতে মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে যায়, এমনিতে তার মোটরসাইকেলের ইঞ্জিনে কিছুটা সমস্যা ছিল, তখন তো এই মোটরসাইকেল ঠেলতে ঠেলতে নিতে হবে, তখন তো আর এক বিপদ হবে। এই জন্য সে একটা সিদ্ধান্ত নিল, সে কবরস্থানের পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেদিক দিয়ে যাবে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে ওইখানে খ্রিস্ট ধর্মাবলম্বী যে ব্যক্তিদের কবরস্থানটা ছিল, এই কবরস্থানটা ছিল খুবই নির্জন। দিনের বেলাতেই ওই দিক দিয়ে লোকজন কম চলাচল করত, পাশ দিয়ে একটা পাকা রাস্তা থাকলেও লোকজন কম চলাচল করত। আর এই পাকা রাস্তাটা, এটা যেহেতু মানুষজন খুব একটা ব্যবহার করতো না, আর একটা ব্যাপার ছিল যে পাশে বড় বড় গাছ ছিল, এই গাছের শেকড়গুলো মাটি ফুঁড়ে ওই রাস্তার ভেতর দিয়ে বেরিয়ে আসতো, যার কারণে এই রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করাটা খুব কষ্ট হয়ে যেত। মানুষ পায়ে হেঁটে পাড়ি দিলে সেটা ভিন্ন কথা, কিন্তু গাড়ি নিয়ে চলাচল করতে খুব অসুবিধা হতো এই গাছের শেকড় রাস্তা ফুঁড়ে বের হয়ে আসার কারণে। যেহেতু বারবার সরকার থেকে এই রাস্তা মেরামত করা হয়েছে, কিন্তু এই গাছের শেকড়ের সমস্যার কারণে একটা পর্যায়ে সরকার এই রাস্তা মেরামত করা বন্ধ করে দেয়, কারণ মানুষজন তো খুব একটা চলাচল করে না। কি দরকার বারবার টাকা পয়সা খরচ করে রাস্তাটা মেরামত করা? মানুষজন যদি বেশি বেশি চলাচল করতো তাহলে একটা ভিন্ন বিষয় ছিল। তারপর তো এমনি শেকড়ের এই সমস্যা আছেই, এই সমস্ত কারণে এই রাস্তাটা সরকার আর মেরামত করার কোনো চিন্তা করে না। করেছে, অনেকবার করেছে, কিন্তু পরবর্তীতে চিন্তা ভাবনা বাদ দিয়েছে। যেহেতু বৃষ্টির কারণে নাওমির বাড়ি যাবার রাস্তাটা খারাপ হয়ে গিয়েছিল, তো নাওমি চিন্তা করলো এই রাস্তা দিয়ে যাই। এই রাস্তাও ওই শেকড়ের কারণে চলাচল করতে অসুবিধা হলেও অন্তত এই রাস্তাটা উঁচু, এখানে বৃষ্টির পানি জমে না। শেকড়ের কারণে চলতে অসুবিধা হবে, বাট অনায়াসে সে চলে যেতে পারবে। আর ওই রাস্তাটা একটু শর্টকাট রাস্তাও ছিল, এই কবরস্থানের রাস্তাটা। এই জন্য নাওমি কি করেছে, সে বাইক নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করেছে। ওই সময়ে তার সাথে যাওয়ার মতো তেমন কেউই ছিল না। পরদিন রবিবার হওয়ার কারণে অনেকেই বাজারঘাট করে তাড়াতাড়ি বাড়িতে চলে গেছে। নাওমি তো যাচ্ছে, যখন কবরস্থানের ওই রাস্তায় ঢুকেছে, স্বাভাবিকভাবে কিছুটা পথ সে অতিক্রম করেছে, কবরস্থান অতিক্রমও করে ফেলেছে। কবরস্থান অতিক্রম যখন করেছে, তো পাশে তো বড় বড় গাছ ছিল। হঠাৎ করে দেখে কোনো একটা গাছের পাশে সাদা পোশাক পরা কেউ একজন দাঁড়িয়ে আছে। নাওমির মোটরসাইকেলের যে হেডলাইটটা, এই হেডলাইটটা তো ছিল সামনের দিকে, তো সামনের আলো ছাড়াও কিন্তু পাশে কিছুটা আলোক ছটা ছড়িয়ে যায়, সেই আলোতে কিন্তু বোঝা যায় রাস্তার পাশে কেউ দাঁড়িয়ে আছে কি নাই। ওই হালকা আলোতে কিন্তু নাওমি বুঝতে পেরেছিল। তো এটা দেখার পর নাওমি কি করেছে, ওই চলন্ত অবস্থাতেই হ্যান্ডেল, অর্থাৎ সে যেটা ধরে রেখেছে মোটরসাইকেলের সামনের অংশ, সে কিছুটা বাম দিকে বাঁকা করেছে, কারণ ওই যে শাড়ি পরা অবয়বটা সেটা হাতের বাম পাশে ছিল। যেই না বাম দিকে কিছুটা ঘুরিয়েছে, আলোটা যখনই ওই অবয়বটার গায়ের দিকে পড়েছে, তখন নাওমি দেখে যে কই, এখানে তো কেউ নাই। তখন আবার সাথে সাথে মোটরসাইকেলের যে ব্রেকটা সেটা মানে সামনের দিকে করেছে। যখনই সামনের দিকে করেছে, তখন দেখে রাস্তার পাশে একজন দাঁড়িয়ে আছে। সে আবার চলন্ত অবস্থাতেই মোটরসাইকেলের সামনের অংশটা, অর্থাৎ হ্যান্ডেলটা বাম পাশে ঘুরিয়েছে। যেই না ঘুরায়, দেখে ওখানে কেউ নাই, কিন্তু যখনই সোজা করে তখন দেখে ওইটা আছে। তো এরকম চলন্ত অবস্থাতেই 2-3 বার করেছে। তখন নাওমি বুঝতে পারে যে
এদিকে এসে তো বড় বিপদে পড়ে গেছে। এমনিতেই এখানে অনেক ধরনের ভয়ের ঘটনা ঘটে, তারপরও সে এসেছে, এখন তো পড়ে গেছে এক বিপদে। তখন নাওমি কি করলো, বাইবেলের কিছু ভার্স সে বিড়বিড় করে পড়তে পড়তে সে ওই অবয়বটাকে পাশ কাটিয়েই বাইকটা নিয়ে সামনের দিকে চলে গেল। ওই অবয়বটার চেহারার দিকে খুব একটা খেয়াল করে নাই। যখনই পাশ কাটিয়ে কিছুটা পথ এগিয়েছে, হঠাৎ করে নাওমির কাছে মনে হলো কোনো একটা জিনিস তার কোমর পেঁচিয়ে পেঁচিয়ে গলার দিকে উঠে আসছে। শুধু তাই না, ওই সেম জিনিসটা তার হাত পেঁচিয়ে পেঁচিয়ে আস্তে আস্তে মোটরসাইকেলের যে ব্রেক, দুই হাতের দুই পাশে যেটা থাকে আর কি, অর্থাৎ এক হাতে তো ব্রেক থাকে আর এক হাতে ক্লাচ থাকে, তো এই যেই জায়গাগুলো এই পর্যন্ত চলে এসেছে। দেখে জিনিসটা মনে হচ্ছে চুলের মতো মোলায়েম, আর হচ্ছে এটা মনে হচ্ছে চুলের মতো কিছু একটা, আঁশ জাতীয় কিছু। এটা যখন দেখেছে তখন তো নাওমি বুঝতে পেরেছে সে একটা বিশাল বিপদে ফাইনালি পড়েই গেছে। ওই অবয়বটাকে পাশ কাটিয়ে চলে আসলেও ওই অবয়বটা তার পিছু নিয়েছে। হঠাৎ করেই নাওমির দুই কাঁধের উপরে খুবই ঠান্ডা হাতের স্পর্শ সে অনুভব করে। নাওমি এবার ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকায়। নাওমি দেখে ভয়ঙ্কর একটা অবয়ব, সাদা কাপড় পরা, তার চেহারা এখন দেখা যাচ্ছে। চোখের জায়গায় কিছুই নেই, কালো দুটো গর্ত, তার ভেতর থেকে ধোঁয়া বের হয়ে আসছে, আর দাঁতগুলো এবড়ো থেবড়ো সুচালো, তার ঠোঁটো কাটা আর মুখটা অনেকটাই ঝলসানো। এইটা দেখার সাথে সাথে নাওমি প্রচন্ড ভয় পায়। সে এমন ভয় পায় সে বাইকটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। তো যখন এরকম ঘটনা ঘটে তখন একটা মানুষের কি হতে পারে, তার অনুভূতিটা কেমন হতে পারে, তা তো খুব সহজেই বোঝা যায়। নাওমি যেই জায়গাটাতে বাইক নিয়ে কাত হয়ে পড়ে গিয়েছিল ওইখানে আবার একটা গাছের গুড়ি ছিল। তো ওইখানে পড়ে যাওয়ার পর নাওমি শুধু এতটুকুই অনুভব করেছিল কেউ তার চুল ধরে টানছিল, এরপর তার আর কিছু মনে নাই। তবে একটা বিষয়, সেটা হচ্ছে যে ওই সময় নাকি ওই অবয়বটা বলছিল, পালিয়ে কোথায় যাবি, তোর মুরগি দুটো আমাকে দে। ওখানকার যে ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজে বলছিল, বাংলা করলে এটাই দাঁড়ায়, পালিয়ে কোথায় যাবি, তোর মুরগি দুটো আমাকে দে। তো যাই হোক, এরপর তো আর তার সেন্স ছিল না। ওদিকে বাড়িতে ফিরতে দেরি হচ্ছে, পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করছে, কয়েকজনকে জিজ্ঞেস করে, বলে যে সে তো বাইক নিয়ে বের হয়ে গেল। তো ওই রাস্তা দিয়ে পরিবারের সদস্যরা আর একটা বাইক নিয়ে কিন্তু আবার বাজার পর্যন্ত গিয়েছে, নাওমিকে পায়নি। এরপর চিন্তা করলো ও আবার এই পথ দিয়ে আসলো না তো, অর্থাৎ কবরস্থানের পথ দিয়ে আসলো না তো। তখন কয়েকজন মিলে বাইক নিয়ে যখন ওই কবরস্থানের পথ দিয়ে আসছিল, আসতে আসতে একটি জায়গায় নাওমির বাইক দেখতে পায়, নাওমিকে পাশে পড়ে থাকতে দেখে। তখন সেখান থেকে তাকে তুলে আনা হয়। এরপর সকালবেলা তার যখন জ্ঞান ফেরে, তার কাছ থেকে সবাই সব ঘটনা শুনতে পায় যে এই ঘটনা ঘটেছে। এরপর স্থানীয় একটি চার্চের পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ গির্জার পাদ্রির কাছে নিয়ে যাওয়া হয়। তখন ওই পাদ্রি বলে যে তুমি মূলত এই কালো মুরগি নিয়ে আসতেছিলা, এই জন্যই এই ঘটনাটা ঘটেছে। তারপর তো তুমি একটা সেন্সিটিভ জায়গা দিয়ে আসতেছিলা। কালো মুরগিগুলো নাকি অশরীরীদেরকে আকর্ষণ করে। আর ওই পাদ্রি উনি কিছু ওনার ধর্মের নিয়ম অনুযায়ী ঝাড়ফুঁক করেন। দেখা যায় যে এই নাওমির উপর কোনো অশরীরীর কোনো প্রভাব ওই সময় নাই। তখন ওই ফাদার বলেন যে তোমার উপর কোনো অশরীর প্রভাব দেখা যাচ্ছে না, পরীক্ষা নিরীক্ষা করলাম, মূলত ওই মুরগি দুটো নেয়ার জন্যই সে তোমার কাছে এসেছিল, মুরগি দুটো নিয়ে চলে গেছে, তোমাকে বড় ধরনের ক্ষতি করার উদ্দেশ্য তার ছিল না। তো এরপর
নাওমির সাথে আর কোনো ভৌতিক ঘটনা না ঘটলেও এই ঘটনার আকস্মিকতা এবং ভয়াবহতা তাকে এমনভাবে গ্রাস করে ফেলেছিল, এটা থেকে স্বাভাবিক হতে তার কয়েক মাস সময় লেগেছিল। ওই রকম আহামরি কোনো অসুস্থ সে হয়নি, ফিজিক্যালি অসুস্থ হয়নি, তবে মানসিকভাবে সে বেশ বিপর্যস্ত ছিল, যেটা কাটিয়ে উঠতে কয়েকটা মাস সময় লাগে। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। নাওমি এখন ভালো আছে। তার সাথে পরবর্তীতে আর কোনো ভয়ের ঘটনা ঘটেছে কিনা এই বিষয়ে ভিক্টর খুব একটা বলতে পারে নাই, তবে ওরকম বড় ধরনের কোনো ভয়ের ঘটনা ঘটে নাই। বিশেষ করে এই যে ঘটনাটা ঘটলো এর স্রোতধারায় যে আরো ঘটনা ঘটবে এটার সিকুয়েল অনুযায়ী এরকমটা হয়নি আর কি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই যে মাছ নিয়ে যাওয়ার পথে মেছোরা ধরে, তারপর পিঠা নিয়ে যাওয়ার পথে বিভিন্ন ধরনের অশরীরা এসে এগুলো চায়, এটা যে শুধু আমাদের দেশেই ঘটে তা কিন্তু না। আমরা জানতে পারলাম সে আফ্রিকার দেশ নাইজেরিয়াতেও এই ঘটনা ঘটে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। তো চলুন ঘটনা শুরু করা যাক। তখন আমি নেদারল্যান্ডস থেকে মাত্র পর্তুগালে এসেছি। প্রথম ভিন দেশে এসেছি, হাতে টাকা পয়সাও একটু কম, তাই বাধ্য হয়ে শহরের অন্যতম প্রাচীন একটা বাড়িতে ভাড়ায় উঠি। বাড়িটা প্রায় 80 বছরের পুরনো। 1919 সালের প্রথম বিশ্বযুদ্ধের পরপরই তৈরি হয়। বিশাল এই অ্যাপার্টমেন্টের 3 তলায় আমি একদম একা থাকি। পুরনো বাড়ি হওয়ায় ভাড়াও একটু কম ছিল, তবে শীতের সময় কষ্টটা একটু বেশিই হতো। এভাবে দেখতে দেখতে পর্তুগালে আমার প্রথম রোজার মাস চলে এলো। যেহেতু আমি একাই থাকতাম, তাই একাই রোজা রাখা, একাই রান্না করা সব নিজেরই করতে হতো। আমি সাধারণত মুরগি, খাসি, গরু বা ভেড়ার মাংস রান্না করার আগে মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিতাম। কিন্তু গোলমালটা শুরু হলো এখানেই। যেদিনই আমি মাংস ম্যারিনেট করে রাখতাম, খেয়াল করতাম মাংসের পরিমাণ যেন রহস্যজনকভাবে কমে যাচ্ছে। প্রথম 1 সপ্তাহ আমি ব্যাপারটা সেভাবে টের পাইনি, কিন্তু দ্বিতীয় সপ্তাহে এসে আমার সন্দেহটা গাঢ় হলো। একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে আমার সারা জীবনই এসব নিয়ে জানার বেশ ঝোঁক। আমার অভিজ্ঞতা বলছিল এই ফাঁকা বাড়িতে সামথিং ইজ গোয়িং অন, কিছু তো একটা ঘটছে যা আমার জানার বাহিরে। ভয় পাওয়ার বদলে আমার ভেতরে অদ্ভুত এক কৌতূহল জেগে বসলো। সিদ্ধান্ত নিলাম একদিন ইফতারের সময় একটা পরীক্ষা চালাবো। যেই ভাবা সেই কাজ। আমি নিজের জন্য একটা নয় 2টো প্লেট সাজালাম। প্রথম দিন ডাইনিং টেবিলেই 2টো প্লেট পাশাপাশি রাখলাম। ভেবেছিলাম কেউ একজন এসে হয়তো অদৃশ্য অবস্থায় আমার সামনেই খাওয়া শুরু করবে, কিন্তু সেদিন কিছুই হলো না। প্লেট, খাবার, ফল যেমন ছিল তেমনই রয়ে গেল। পরের দিন আমি আরেকটা ট্রিক্স খাটালাম। দ্বিতীয় প্লেটটা ডাইনিং রুমে রেখে আমার শোবার ঘরে টেবিলের ওপর সাজিয়ে রেখে আসলাম, আর নিজে ডাইনিং রুমে বসে ইফতার করতে লাগলাম। আমি তো উত্তেজনায় কাঁপছি। ইফতার শেষ। ইন দ্য মিন টাইম নামাজটাও পড়ে নিলাম। মনে মনে ভাবলাম একটু ধৈর্য ধরি। নামাজ শেষে বুক ভরা আশা নিয়ে শোবার ঘরে গেলাম। রুমে ঢুকে প্রথমটা একটু হতাশ হলাম। দেখলাম প্লেট যেমন ছিলাম ঠিক সেভাবেই পড়ে আছে। আমি যখন মুচকি হেসে ফিরে আসি, হঠাৎই আমার চোখটা আটকে গেল। আরে, আমি তো প্লেট ঠিক 3টে খেজুর রাখছিলাম। একটা খেজুর কেন? বাকি 2টা খেজুর কই গেল? আমি সাথে সাথে কাছে গিয়ে প্লেটটা হাতে নিলাম, আর আমার কোনো ভুল হয়নি। 3টা খেজুরের জায়গায় মাত্র একটা খেজুরই পড়ে আছে, বাকি 2টো হাওয়ায় মিলিয়ে গেছে। আমি পরিষ্কার বুঝতে পারলাম আমার
ইনভাইটেশন সে গ্রহণ করেছে। সেদিন ওই খেজুর পর্যন্ত ছিল। এরপর থেকে শুরু হলো এক অদ্ভুত রুটিন। প্রতিদিন আমি রুমে ইফতার দিয়ে আসতাম, কিন্তু অবাক করার বিষয় হলো এরপর থেকে প্লেটে তরমুজ, বাঙ্গি, আঙ্গুর, ফল সব ফুলই রেখে আসতাম। সেগুলো গায়েব হতে লাগলো, কিন্তু ম্যারিনেট করা মাংস যেত না। আমি অবাক হয়ে ভাবতাম, কিছুদিন আগে যে কাঁচা মাংস নিয়ে যাচ্ছিল, সে এখন ফল খাচ্ছে কেন? এইভাবেই 2টা সপ্তাহ কেটে গেল। আমি আসলে ব্যাপারটা খুব এনজয় করছিলাম যে জিন আমার সাথে ইফতার করছে। রোজার একদম শেষ সপ্তাহ, ঈদ খুব কাছাকাছি চলে এসেছে। আমি প্লেটে শুধু ফল বা হালকা নাস্তা দিলাম বলে ভাজা পোড়া সেভাবে দিতাম না। একদিন ভাবলাম একটু তেহারি রান্না করি। আমি তেহারির সাথে ফল একসাথে সাজিয়ে প্লেটটা আমার রুমে রেখে আসলাম। কিন্তু কিছুক্ষণ পর রুমে গিয়ে ফিরে যা দেখলাম, তাতে আমার চোখ কপালে ওঠার জোগাড়। তেহারিতে থাকা প্রত্যেকটা মাংস এবং প্লেটের সব ফল নিখোঁজ। আর প্লেটের খাবারের উপর স্পষ্ট হাতের ছাপ দেখে মনে হচ্ছিল এখানে একটা হাত নয়, 2টো হাত লাগানো আছে। আমার বুকের ভেতরটা এবার একটু কেঁপে উঠল। আমি বুঝতে পারলাম এখানে জিন নয়, একটা জিন নয়, অন্তত 2টো জিন তো আসছে। আমি একা থাকি, তাই ভিতরে একটু ভয় ভয় তো করছিলই, কিন্তু রোমান্সটাও কম ছিল না। অবশেষে এলো ঈদের দিন। আমি যেখানে থাকি সেটা খ্রিস্টান প্রধান দেশ, তাই ঈদের জামায়াত হয় না। ঈদের দিন 2-3জন বিদেশি বন্ধুকে নিয়ে বাইরে একটু ঘুরতে গেলাম। ভেবেছিলাম বাসায় ফিরে একটু পোলাও মাংস আর সেমাই রান্না করব, কিন্তু বাইরে থেকে বাসায় ফিরে দরজা খুলতেই আমি থমকে দাঁড়ালাম। আমি কি দেখছি? আমার ডাইনিং টেবিলের ওপর থরথরে খাবার রেডি হয়ে বসে আছে, পোলাও, মাংস, সব কিছু। খাবার থেকে তখনও গরম ধোঁয়া বেরোচ্ছে, যেন এইমাত্রই কেউ চুলা থেকে নামিয়ে সার্ভ করেছে। আমি তো পুরো স্তব্ধ, আমার মাথা নষ্ট হয়ে যাওয়ার জোগাড়। সেদিন রাতে আমি একটা স্বপ্ন দেখলাম এক নারী জিন আর তার ছোট্ট ছেলে সন্তান আমার বাসায় এসেছে। তারা আমার বাসায় ইফতার খেয়ে যাচ্ছে। যাওয়ার আগে নারী জিনটি আমাকে বলছে, এই যে পুরো একটা মাস তুমি আমাদেরকে ইফতার করালে, খাওয়ালে, তার উপস্বরূপ এই ছোট্ট আয়োজনটা ছিল। গতকাল আমি তোমার জন্য রান্না করে রেখে গেছি। জানি না তোমার সাথে আবার আদৌ কবে দেখা হবে, কারণ আমরা এক এক রোজায় এক এক জায়গায় বসবাস করি, এক এক জায়গায় থিতু হই। তোমার এই এলাকায় আমার আবার কবে আসা হবে আমি জানি না, তবে আমি তোমার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করব। আজও আমি জানি না তারা কোথায় আছে, তবে রমজান মাস এলেই একা ইফতার করতে বসলে আমার ওই 80 বছরের পুরনো পর্তুগিজ বাড়িটার কথা মনে পড়ে যায়। কে জানে, হয়তো আপনার পাশের খালি চেয়ারটাতেও আজ কেউ একজন অদৃশ্য হয়ে বসে আছে। এই ঘটনাটা কিন্তু একদম বাস্তব একটি ঘটনা। সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ প্রিয় লিসেনার, আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আপনারা যারা যারা আজকের আমাদের এই বাছাই করা ঘটনাগুলো শুনলেন, আমি আশা করি এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমরা প্রতিনিয়ত ঠিক এইরকম করে একইভাবে এইরকম ঘটনা প্রতিনিয়ত তুলে ধরছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। ভূতের ফিল্মকে অনেকেই ভালোবাসেন, আমরা জানি। অনেকজন ভূতের ফিল্ম অনেক আগে থেকে শুনছে। তো ঠিক তেমনই আমরা এই ভূতের ফিল্মকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় আছি। যারা যারা আপনারা ভূতের ফিল্মকে ভালোবাসেন, আমাদের ঘটনাগুলোকে শেয়ার করবেন, যাতে আমাদের এই ঘটনাগুলো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। দেখে না, প্রতিনিয়ত যারা যারা ভূতের ফিল্ম শুনতে ভালোবাসেন, আমি আশা করব যে আপনারা এই চ্যানেলে আর যাই হোক প্রতিদিন নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা পাবেন, যে ঘটনাগুলো আপনাদের
আসলেই অনেক ভালো লাগবে, অনেক আনন্দ দেবে। আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করতে চাই যে আপনারা কি ধরনের ঘটনা পছন্দ করেন। আমাকে যদি আপনারা জানান বা আপনারা যদি কমেন্টে লিখে দেন যে আমরা এই রিলেটেড ঘটনা শুনতে চাই। অনেক ঘটনাই কিন্তু আছে, যেমন ভূত এফএম অনেক কেন্দ্রিক হয়, যেমন মানুষের সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা, কোনো রহস্যময় ঘটনা, কোনো কালো জাদুর ঘটনা, কোনো প্রাত বাসা বাড়ির ঘটনা বা কোনো শ্মশান ঘাটের ঘটনা, বিভিন্ন ঘটনা আছে। যদি আপনারা স্পেসিফিক্যালি আমাদেরকে বলেন যে কি ধরনের ঘটনা আপনারা পছন্দ করেন, আমাদের বললে আমরা ঠিক আপনাদের রুচিসম্মত ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরব। লিসেনার, আজকের মতো আমি এখানেই বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে আমাদের সাথে আবারও আগামীকাল নতুন কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।